ঠিক আর কি বলছেন, কালো চেহারা ঠিক হবে কেমনে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ সোমবার 28 সেপ্টেম্বর 2020। লাইভ টক শো দ্য মিররে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি কবির আহমেদ বাহার। কেবিটিভি লন্ডন আয়োজিত লাইভ টক শো দ্য মিররের একটি উন্মুক্ত অনুষ্ঠান। এখানে দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে নিজ মতামত ব্যক্ত করতে পারে। লাইভ টক শো দ্য মিররের একটা উপদেষ্টা ও প্রতিনিধি প্যানেল আছে, যাদের সম্মিলিত প্রচেষ্টায় টক শোটিকে সফল করে তোলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের টক শোর আলোচ্য বিষয় ইনডেমনিটি অ্যাক্ট ও সাম্প্রতিক বাংলাদেশ। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ। আমাদের সাথে সংযুক্ত আছেন বাংলাদেশের আইন অঙ্গনের এক সফল ব্যক্তিত্ব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নয়নমণি, 7বারের নির্বাচিত সুপ্রিম কোর্ট বারের অত্যন্ত জনপ্রিয় এবং স্বনামধন্য সাবেক সাধারণ সম্পাদক, রাজনৈতিক অঙ্গনের সুনিপুণ সংগঠক, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সুযোগ্য যুগ্ম মহাসচিব, জনগণের নির্বাচিত সাবেক এমপি জনাব ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকন। আপনাকে আমাদের আজকের টক শোতে স্বাগতম জানাচ্ছি। এছাড়াও আমাদের সাথে সংযুক্ত আছেন লন্ডন প্রবাসী, চট্টলার বীর পুরুষ, 90-এর গণ অভ্যুত্থানের অগ্রসৈনিক, কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা, চট্টগ্রাম নাগরিক উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান, হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যের সুযোগ্য সাধারণ সম্পাদক, লন্ডনের প্র্যাকটিসিং ব্যারিস্টার, সুসংগঠক এবং আওয়ামী থিঙ্ক ট্যাঙ্ক বলে পরিচিত জনাব ব্যারিস্টার মনোয়ার হোসেন। আপনাদের দুজনকেই লাইভ টক শো দ্য মিররে সুস্বাগতম জানাচ্ছি। আমি জনাব ব্যারিস্টার মনোয়ার হোসেন আপনার কাছে প্রথমে যেতে চাচ্ছি। আমরা আমাদের বাংলাদেশের প্রান্তিক মানুষ, গণমানুষ, যারা গ্রামে বাস করে বা সাধারণ মানুষ যারা, তারা যখন এই ইনডেমনিটি অ্যাক্ট নাম শুনে তখন তাদের কাছে মনে হয় এটা কোনো কি একটা যান্ত্রিক কিছু বা ভয়ের কিছু বা এমন কিছু একটা। এই আইনটা সম্পর্কে আসলে আমরা পাবলিক বলতে যা বোঝায় তারা আসলে এই বিষয়টা খুব একটা জানে না। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি ইনডেমনিটি আইনটি মূলত কি, বাংলাদেশে ইনডেমনিটি অ্যাক্ট কখন চালু হয়েছে বা জারি হয়েছে, আপনি যদি আমাদের জনগণের জন্য, ম্যাস পিপলের জন্য একটু বলেন জনাব মনোয়ার। আসসালামু আলাইকুম। আমি দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আয়োজকদেরকে, উপস্থাপককে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সম্মান জানাচ্ছি, সালাম জানাচ্ছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং সুপ্রিম কোর্ট আইনজীবীদের এই প্রিয় নেতা, বাংলাদেশে একজন প্রথিতযশা আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ভাইকে, এবং আমি অভিনন্দন জানাচ্ছি যে উনি আজকে অনুষ্ঠানে আমার সাথে এখানে সময় দিচ্ছেন তার জন্য। ইনডেমনিটি মানেটা প্রথম আমরা বুঝতে হবে। ইনডেমনিটি মানে হচ্ছে কাউকে দায়ী থেকে মুক্তি দেওয়া। যেমন আমরা এখানে ডিসক্লেইমার বলি, ছোট অক্ষরে লেখা থাকে ল অফ কন্ট্রাক্টের কোনো রেসিডেন্ট নিতে, ডিসক্লেইমার, এটা হলে এটা হবে না, এটা হলে ওটা হবে না। এই রোগী মারা গেলে ডাক্তার বলে যে অপারেশন করার পরে কোনো গ্যারান্টি নাই, যদি মারা যায় তাহলে আমি দায়ী থাকবো না, তুমি কনসেন্ট অর্ডার, সাইড ইফেক্ট হয়ে মারা গেলে কোনো কিছু করার নেই। আর এটা যে এটা একটা অন্য ধরনের, সেটা হচ্ছে দায়ী মুক্তি। শুধু এটা না, দায়ী মুক্তি কোন একটা ঘটনা ঘটানোর জন্য দায়ী মুক্তি। একজন বিশেষ একটা ঘটনা ঘটিয়েছে, ওটার জন্য তাকে আর কোনো ধরনের কষ্ট করা যাবে না, কষ্টবিদ্ধ করা যাবে না, ওইটা নিয়ে কোনো ধরনের তাকে আদালতে তাকে সামনে আনা যাবে না। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ক্ষেত্রে অনেক কিছু আছে, তাকে আপনি ইচ্ছা করলে সু করতে পারবেন না। অনেক কিছু থেকে তাদের দায়ী মুক্তি আছে তার ক্ষমতা থাকাকালীন সময়ে। একইভাবে এখানে রাজা রানী বিভিন্ন দেশে তারাও আইনের ঊর্ধ্বে, তারা তাদেরকে করা যায় না। তো এটা এক ধরনের
বলা চলে যে যখন ইনডেমনিটি করা হয় কোনো একটা কিছু দিয়ে, তখন বলা হয় ওই নির্দিষ্ট ক্ষেত্রে ওনাকে আইন দিয়ে আটকানো যাবে না, কোনো কিছু করা যাবে না। উনি যদি এই ঘটনাটা করেন তাহলে এটা উনি এই ওই বিষয়টাতে ওই আইনটা কোন একটা আইনের উনি ঊর্ধ্ব থাকবেন। তাও এখানে এই ইনডেমনিটি আইনটা যখন করা হয়, প্রেক্ষাপটটা কি ছিল? প্রেক্ষাপটটা ছিল ৭৫ সালে ১৫ আগস্ট বাংলাদেশের রাজনীতিতে একটা বিশেষ পট পরিবর্তন ঘটে গেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে, এবং সেই কালো বিভীষিকাময় দিন পুরো জাতির জন্য আজ পর্যন্ত একটা কলঙ্ক হয়ে আছে সারা বিশ্বে, সবখানেই বাঙালি জাতির জন্য। স্বাভাবিকভাবেই এই হত্যাকাণ্ডকে কেউ তো সমর্থন করছে না। এমনকি বিএনপি যারা সমর্থক তারাও বলছেন যে তখন আওয়ামী লীগ থেকে দায়ী করা হয় যে বিএনপির কেউ জড়িত ছিলেন, নেতা জড়িত ছিলেন, প্রতিষ্ঠাতা জড়িত ছিলেন, তখন তারা অস্বীকার করেন এবং বলেন যে এটা ছিলেন না। তো এটাও এক ধরনের যে সবাই এই ঘটনাটাকে নিন্দা করে, হত্যাকাণ্ডকে সবাই কিন্তু নিন্দা করে। আমার মনে হয় যে স্বাভাবিকভাবে বিএনপিতে যারা সমর্থকরা আছে, কর্মীরা আছে, তারা কেউ কোনো ধরনের হত্যাকাণ্ডকে সমর্থন করতে পারে না। তবে ইতিহাসটা হচ্ছে এইটা যে 15 আগস্টের ঘটনার পর ৭৫ সালে সেখানে সংসদ যেটা আগে থেকে ছিল, ৭৩ সালে নির্বাচিত সংসদ, সেই সংসদের অধিবেশন চলছিল না। সেই প্রেক্ষাপটে যদিও খন্দকার মোশতাক তখন চেষ্টা করেছিলেন আগের মন্ত্রীদেরকে নিয়ে আসার জন্য, স্পিকারকে নিয়ে আসলেন, তারপরে এমপিদেরকে নিয়ে এসে পার্লামেন্ট অধিবেশন চালু করতে চেষ্টা করেছিলেন, সেটা পারেননি। পরবর্তীতে অনেককে অ্যারেস্টও করেছিলেন, আপনারা জানেন 4 নেতা সহ ২৫-২৭ জনকে এরকম অ্যারেস্ট করা হয়েছিল ওই সময়ে, এই 25 আগস্টের দিকে। পার্লামেন্ট সেশন আর চালু হয়নি আর কি। তখন সেই প্রেক্ষাপটে যেহেতু পার্লামেন্ট নাই এবং পার্লামেন্ট এটা পাসও করবে না, ওই রিস্কও জানেই, তো ওই পরিপ্রেক্ষিতে একটা ইনডেমনিটি আইন পাস করা হয়। সেই ইনডেমনিটি আইনটার নাম হচ্ছে দ্য ইনডেমনিটি অর্ডিন্যান্স 1975 বাংলাদেশ। এটা বাংলাদেশ গ্যাজেটে এটা প্রকাশিত হয় ফ্রাইডে সেপ্টেম্বর 26, 1975, এবং এটাতে বলা হয় যে মেইন অর্ডিন্যান্স নাম্বার 50। হ্যাঁ, ইউ আর কারেক্ট। এন্ড এটাতে স্পষ্ট বলা হয় টু রেস্ট্রিক্ট the taking of any legal or other proceedings in respect of certain acts or things done in connection with or in preparation, execution of any plan or steps necessitating the historical change and proclamation of martial law on the morning of 15th August 1975. এবং এটা বলা হয়েছে যে whereas the parliament session is not ongoing, এই পরিপ্রেক্ষিতে এটা করা হয়। স্বাভাবিকভাবে প্রেসিডেন্টের করেছিল, কিন্তু সেই সময় আপনারা জানেন যে কি মার্শাল লর কারণে স্বাভাবিকভাবে সংবিধান স্থগিত হয়েছিল। প্রেসিডেন্টের হাতে সবকিছু ছিল, প্রেসিডেন্ট অধ্যাদেশ জারি করতে পারেন স্বাভাবিকভাবেই। তখন প্রেসিডেন্ট নিজেই আইনের ঊর্ধ্বে চলে গেলেন, কারণ তিনি আর সংবিধানের মধ্যে নাই, সমস্ত কিছু কিন্তু একটা হজবরল অবস্থা। আবার এদিকে পার্লামেন্টও আছে, পার্লামেন্ট যদি অধিবেশন চলছে না, আবার মার্শাল ল চলছে, তো কাজে এই অবস্থার মধ্যে, এই কেওসের মধ্যে এটা করা হচ্ছে। এইটাই হচ্ছে মূল কথা। এই অর্ডিন্যান্সের মেইন উদ্দেশ্যটা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেই পরিবার যে হত্যা করা হয়েছিল, যে ঘটনা ঘটেছিল 15 আগস্ট, সেটার জন্য যে পরিকল্পনা হয়েছিল সেটার জন্য কোনো প্রশ্ন করা যাবে না, কোনো আইনগত ব্যবস্থা না। যারা পরিকল্পনার সাথে জড়িত ছিল, তারপরে যারা বাস্তবায়নের সাথে জড়িত ছিল, যারা হত্যার সাথে জড়িত ছিল, ইত্যাদি ইত্যাদি, এই হচ্ছে ব্যাখ্যা। কাজেই এটা পরবর্তীতে বাতিল করেছে কখন? আওয়ামী লীগ সরকার 1996 সালে যখন প্রথম ক্ষমতায় আসলো, তখন পার্লামেন্টে তারা প্রথমে বাতিল করেই বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য পদক্ষেপ নিল। এবং আপনারা জানেন পরবর্তী ঘটনাগুলো আমার মনে হচ্ছে আমাদের বর্তমান যে জেনারেশন আছে, নতুন জেনারেশন, তারাও জানে। হয়তো 75 সালে কি ঘটেছিল অনেকেই জানে না। এটা ভালোই বলেছেন যে আমাকে বলার জন্য প্রথমে স্টার্টিং এ, তো আমি বললাম। আর যদি কিছু বলার থাকে
খোকন ভাই থেকে শুনবো। তো কোনো প্রশ্ন থাকলে তো আমি বলবোই। আচ্ছা, তাহলে আপনার প্রশ্ন থেকে, আপনার বক্তব্য থেকে আমরা এটা বুঝতে পারলাম যে প্রথম যে ইন্ডেমনিটি অ্যাক্টটা 26শে সেপ্টেম্বর 1975 সালে তৎকালীন সরকার প্রধান আহ খন্দকার মোস্তাক সাহেব জারি করেছেন অর্ডিন্যান্স আকারে। বিষয়টা তো এটাই। অবশ্যই জি, সেটা আমি ওকে বলেছি। ওকে, সেটা- ধন্যবাদ। আপনার থেকে আমি সুন্দর আমাদের প্রশ্ন উত্তর পেয়েছি। তাহলে জনাব বেশর মাহবুবউদ্দিন খোকন, আপনার কাছে আমার প্রশ্ন, জিয়াউর রহমান কি, তাহলে জিয়াউর রহমান তো এ আইন চালু করেনি বা জারি করেনি, যে জনাব ব্যারিস্টার মনোয়ার সাহেবের বক্তব্য থেকে আমরা যেটা বুঝতে পারতেছি। তাহলে জিয়াউর রহমানকে যেভাবে দায়ী করা হয়, আসলে বিষয়টা কি, আপনি যদি একটু পরিষ্কার করেন আমাদের দর্শকদের জন্য। ধন্যবাদ। প্রথমে আমি বলতে চাই, 15ই আগস্টে বাংলাদেশে 1975 সালে যে নৃশংস ঘটনা করেছে, এটা বাংলাদেশে না, সারা পৃথিবীতে এটা নিন্দনীয়। জি, এবং আপনি জানেন নিশ্চয়ই, বিএনপি নামক রাজনৈতিক দলের তখন সৃষ্টি হয়নি। 15ই আগস্টের ঘটনার পরেই আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের আগের মন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতি হিসেবে নিজে ঘোষণা করেছে। কিভাবে ঘোষণা করলো? আগে আমাদের দেশে পার্লামেন্টারিয়ান ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভায় সর্বক্ষমতার এই ছিল, উচ্চ ছিল। 4th অ্যামেন্ডমেন্ট করার পর রাষ্ট্রপতি শাসিত সরকার জারি হলো, এবং সেই সুযোগটাই নিল খন্দকার মোস্তাক আহমেদ, সেই মন্ত্রীর সদস্য ছিলেন, উনি এসে উনিকে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন, দেশের সামরিক শাসন জারি করলেন। এটা একটা পিকুলিয়ার ধরনের সামরিক শাসন ছিল। কিরকম? দেশের সামরিক শাসন আছে, সাধারণ সামরিক শাসন থাকলে সংবিধান স্থগিত হয়ে যায়, সামরিক শাসন থাকলে পার্লামেন্ট বিলুপ্ত হয়। কিন্তু এই সামরিক শাসন জারির পরে সংবিধান স্থগিত করা হয়নি, পার্লামেন্টও বহাল তবিয়ত ছিল। আর অর্ডিন্যান্স কেন বলছি আমরা এটাকে? কারণ এখনো আছে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী যে পার্লামেন্টের সেশন চলাকালীন সময় পার্লামেন্ট আইন পাশ করবে, আর সেশন চলাকালীন সময় ছাড়া অন্য সময় আইন করতে হলে রাষ্ট্রপতি থ্রু অর্ডিন্যান্সের মাধ্যমে আইন প্রণয়ন করে। হয়তো ওই সময়টা রাষ্ট্রপতির সেশন, সংসদ পার্লামেন্ট সেশনে ছিল না, বা পার্লামেন্ট বহাল ছিল, সংসদ বহাল ছিল, সেই জন্য এটা অর্ডিন্যান্স হিসাবে জারি করেছে খন্দকার মোস্তাক আহমেদ, সে সময় রাষ্ট্রপতি। ভেরি ইন্টারেস্টিংলি, আগের মন্ত্রিসভা প্রায় 22 জন মন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ সাহেবের মন্ত্রিসভায় তারা মন্ত্রী হয়েছে, 22 জন মন্ত্রী। জি, সেই সময় পার্লামেন্টে আওয়ামী লীগের 2/3 বেশি মেজরিটি ছিল, কিন্তু পার্লামেন্ট থেকে কোনো প্রতিবাদ করেনি, বরঞ্চ সেই সময়ের স্পিকার বা অন্যান্য আওয়ামী লীগ নেতারা 15 আগস্টের ঘটনাকে অভিনন্দন জানিয়েছেন। আমি উচ্চারণও করতে চাই না, আমার রুচিতে বাদে অনেক কটূক্তিমূলক বক্তব্য দিয়েছে। এবং খন্দকার মোস্তাক আহমেদ সাহেবের শুধু তাই নয়, সেই সময় যারা মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন 15 আগস্টের ঘটনার পরে, তাদেরই অনেকের ছেলে মেয়েরা কিন্তু যারা মোস্তাক আহমেদের প্রতি আনুগত্য প্রকাশ করেছিল, তাদের ছেলে মেয়েরা অনেকে কিন্তু এখন মেম্বার অফ পার্লামেন্ট, বর্তমান সরকারের মেম্বার অফ পার্লামেন্ট আছে। শুধু তাই নয়, খন্দকার মোস্তাক আহমেদকে যিনি শপথ পরিচালনা করেছিলেন, ক্যাবিনেট সেক্রেটারি,
তিনি বর্তমানে আওয়ামী লীগের বর্তমান সরকারের আপনার বুদ্ধিদাতা উপদেষ্টা যেভাবে বলেন আছেন, বহাল তবিয়তে আছেন। এটা আশ্চর্যজনক ব্যাপার। আওয়ামী লীগ কিন্তু থেকে রাখছে, এখনো রাখছে। আর পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব কিন্তু এর আগে দৃশ্যপটে ছিলেন না কোনোভাবেই। ঘটনাটা ভাগ করতে হবে। প্রথমে 15 আগস্টের ঘটনা, এটা একটা ঘটনা। যারা করেছে, দায় স্বীকার করেছে, তারা অর্ডিন্যান্স করেছে, তারা সামরিক শাসন জারি করেছে বাংলাদেশে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সে সময় সেনাবাহিনীর প্রধান যিনি ছিলেন 15 আগস্ট সময়, নৌবাহিনীর প্রধান যিনি ছিলেন, বিমান বাহিনীর প্রধান ছিলেন, তারা পরবর্তী পর্যায়ে বর্তমান সরকার আওয়ামী লীগের এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। তারা কিন্তু খোদ্দাম মোস্তাকের প্রতি আনুগত্য প্রকাশ করেছে। নাম উচ্চারণ করতে চাই না, একজন মারা গেছেন, আরেকজন আছেন বয়স্ক মানুষ, হয়তো পরিবেশ তাদেরকে এইভাবে বাধ্য করছে, হোয়াট এভার, বা তারা নিজেরাই গিয়েছে। এবং খোদ্দাম মোস্তাক আহমেদের শপথ অনুষ্ঠানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দাওয়াতও পাননি উনি, কারণ উনি দাওয়াতে প্রটোকলে তা আসেন না, দাওয়াতে ছিল না। ডেপুটি চিফ ছিলেন আর্মির। পরবর্তীতে 7ই নভেম্বর উনি আবার ওনাকে গ্রেপ্তার করা হলো, 3 নম্বর সম্ভবত 1975 সালে। 7ই নভেম্বর সিপাহী জনতা শেখ তাকে গ্রেপ্তার অবস্থা থেকে মুক্ত করলো। তারপর উনি আস্তে আস্তে ক্ষমতার প্রেক্ষাপটে আসছেন, দৃষ্টিপটে আসছেন। উনি হানা ভোট করছেন, ঠিক আছে, সেটা নিয়ে অনেক বিতর্ক আপনারা করে, আওয়ামী লীগ করে, সেটা অন্য কথা। পরবর্তীতে উনি এসে সামরিক শাসন প্রত্যাহার করলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সামরিক শাসন জারি করে নাই, অ্যাডমিটেড ফ্যাক্ট, ইতিহাস। উনি কিন্তু সামরিক ব্যক্তি হয়ে কিন্তু 1979 সালের পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে তিনি নির্বাচনের পরে উনি সামরিক শাসন প্রত্যাহার করলেন। আপনারা জানেন সংবাদপত্র স্বাধীনতা ছিল না, 4টা সংবাদপত্র ছিল, তারপর অন্যান্য সবকিছু করলেন, এগুলো সব প্রত্যাহার করলেন। রাজনৈতিক দল ছিল একটা, 15 আগস্টের আগে বাকশাল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে কিন্তু বহুদলীয় অনুরোধ দিলেন, রাজনৈতিক দলের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করলেন। এবং বর্তমান আওয়ামী লীগ কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে আবার নতুন করে বাকশাল, আগে বাকশাল হয়ে গেছিল, এটা রেজিস্ট্রেশন পেল। এখন খন্দকার মোস্তাকের যে জারিত অর্ডিন্যান্সটা, সে অর্ডিন্যান্সটা প্রেসিডেন্ট জিয়ার সময় পার্লামেন্টে এটা আইন হিসেবে পাশ করলো, কডিফাই করলো। এটা সেই সময় সিচুয়েশনের কারণে হয়তো করছে, এটা বলতে পারেন। আমি মনে করি একজন আইনজীবী হিসেবে কোন ক্রিমিনাল অফেন্সকে কোথাও ইনডিমনিটি দিতে পারে না, দায় মুক্তি দিতে পারে না। সেই সময় সিচুয়েশন, সেই সময় যারা ছিল সরকারে ছিল, হয়তো তারা কারণে, প্রেসিডেন্ট জিয়া তার লয়ার ছিলেন না, আইনজীবী ছিলেন না, তারা হয়তো সেই সময় সেটা বলেছেন, পার্লামেন্টে পাশ করেছে। এটা আপনি বলতে পারেন বিএনপি ঠিক হয়নি, এটা বলতে পারেন। এবং প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট অর্ডিন্যান্সের কোনো সম্পর্ক নেই। এবং আমি বলেছি 2টা ভাগে ভাগ করতে হবে। একটা হলো 15 আগস্টের নৃশংসতম ইতিহাসের নৃশংস ঘটনা, সেটা, এবং ক্ষমতা দখল, ওটা। যারা ক্ষমতা দখল করেছে, নৃশংস ঘটনা ঘটেছে, তারা কিন্তু থাকতে পারে না ক্ষমতা। তার 43 নম্বর কু হলো, আবার পাল্টা এইসব আর কি, এইসব হলো। আর এরপরে বাংলাদেশে কিন্তু 2বার, আরো আমার জানা মতন 2বার কিন্তু ইন্ডেমনিটি, দায় মুক্তির
আইন হয়েছে। একটা হলো বিএনপি ক্ষমতার সময়, সম্ভবত 2004 সাল কি 5 সালে অপারেশন ক্লিনারের সময়, সে সময় অনেক মারা গিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। ওদেরকে দায় মুক্তি দিয়েছিল। আর এই আওয়ামী লীগ সরকার আসার পরে আপনি জানেন বিদ্যুৎ খাতে অনেক দুর্নীতি। কুইক রেন্টাল মানি হলো কুইক মেকিং মানি, ইলিগাল মানি, কুইকলি মেকিং ইলিগাল মানি। সেই সময় একটা আইন করেছে, এখন ওই ভ্যান্ডে বর্তমান বলবৎ আছে। বিদ্যুৎ খাতের কারে টেন্ডার দিল, কি করলো না করলো, অপরাধ করলো, এটা নিয়ে কোনো কোশ্চেন করা যাবে না। সেই বিদ্যুৎ এই যে ওই আইনে এখনো কিন্তু এটা বলবৎ ইনডেমনিটি। আমি বলবো যেটা আবার এগেন রিপিট করছি, কোন ফৌজদারি অপরাধকে দায় মুক্তির লাভ নাই। আমি একটু আপনাকে একটু থামে, আমি দর্শক আপনার কাছে একটা প্রশ্ন করেছেন, মিস্টার মনিরুল হুদা। প্রশ্নটা হলো এরকম, মাহবুবউদ্দিন খোকন ভাই, নির্বাচিত রাষ্ট্রপতি কিভাবে সামরিক বাহিনীর প্রমোশন নেন? রাষ্ট্রপতি কিভাবে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল হন? এই প্রশ্নটা আপনি যদি বুঝে থাকেন, আমি মনে করি এটার উত্তর দিতে পারবেন আপনার বক্তব্যের সময়। রাষ্ট্রপতি কিভাবে সামরিক বাহিনীর প্রমোশন নেন? আমার সত্যি, আমি আই মাস্ট বি অনেস্ট, আমার আর্মি রুলস সম্বন্ধে কোনো জানা নেই। কি আমি যেটা বলতে চাচ্ছিলাম, আওয়ামী লীগ নেতারা অনেকে বলেন, দাবি করেন যে 96 সাল আগ পর্যন্ত তারা 15 আগস্ট নিয়ে একটা মামলা করতে পারেন নাই। এই জন্য বিএনপি দেয়। কেন বিএনপি দেয়? কারণ ওদের মধ্যে এক পর্যায়ে প্রেসিডেন্ট জিয়া রহমানই রাজনৈতিক দলের প্রধান ছিলেন, এই জন্য, এবং সেক্টর মুক্তি সেক্টর কমান্ডার ছিলেন। আর কেউ রাজনীতি করলে তাদেরকে হয়তো আওয়ামী লীগ ঢালো হওয়া দায়ী করত। 15 আগস্টের ঘটনার সাথে বিএনপি তো সৃষ্টি হয়নি, প্রেসিডেন্ট জিয়ার ইতিহাসে কোথাও নেই। প্রেসিডেন্ট জিয়া এটা সেসব দৃশ্যপটে ছিলেন। খন্দকার মোস্তাক, বিচারপতি আহসান কি উনি রাষ্ট্রপতি ছিলেন। এবং তো আমি বলতে চাই আওয়ামী লীগের নেতাদেরকে, যদি ব্যারিস্টার মনোয়ারি কথা এই প্রশ্নটা আনেন নাই, সেটা হলো আপনার কথা যদি সত্য হয়, 91 সালে বিএনপি ক্ষমতা আসছে, 9 বছর এরশাদ সাহেব সামরিক শাসন করে ক্ষমতা চালিয়েছেন। 86 সালে 1986 সালে জেনারেল এরশাদের সঙ্গে আপনার দরম মরণ করেছেন, আন্দোলন করেছিলাম সামরিক শাসনের বিরুদ্ধে। সমগ্র জাতীয় ঐক্যবদ্ধ ছিল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ সবাই সকল রাজনৈতিক দল। হঠাৎ করে কি আন্ডারস্ট্যান্ডিং আপনার চলে গেল 86 সালে নির্বাচনে। সে সময় আপনার করতে পারেন নাই কেন? সে সময় মামলা করেন নাই কেন? দরখাস্ত করেন না, করছেন কখনো? আমাদের কাছে কোনো রেকর্ড নাই যে, বা এই পর্যন্ত শুনি নাই কেউ কারো কাছে যে আওয়ামী লীগ কোন নেতা গিয়েছেন 15 আগস্টের ঘটনা নিয়ে একসাথে সামরিক 9 বছরে একটা অভিযোগ করতে। এখন রাজনীতি বলতে পারে, অনেক কিছু বলতে পারে, সঠিক না। এবং এদের ফাঁসি যে সময় হয়েছে, বিএনপির কোন নেতা বলেছে যে ফাঁসি হওয়া ঠিক হয়নি? কন্ডেম করেছে? মোটেও না। সুতরাং আপনি ধরেন, আপনি আওয়ামী লীগ অনেক নেতা যারা অতি কথনের মধ্যে যারা কথন করেন, বেশি কথা বলেন, ওরা ঘুরে ফিরে বিএনপিকে জড়াতে চায়। কিন্তু তারা, আমার মনে হয়, ইতিহাসের সঙ্গে তাদের বক্তব্যের কোনো মিল নেই। এই আমার বক্তব্য। আপনার কাছে আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকন ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, জিয়াউর রহমান বাংলাদেশকে নিয়ে চিন্তা, চেতনা, লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল? আলোচনা করলে আমাদের প্রজন্ম উপকৃত হবে। আমার মনে হয় এটা একটা লং প্রশ্ন, তো তারপরেও আপনি যদি দর্শকের উদ্দেশ্যে যদি সংক্ষেপে একটু বলেন।
তারপর আমরা বেশটা মনোয়ার ওনার কাছে যাব। দেখেন, বাংলাদেশের অনেক রাজনৈতিক দল আছে, একমাত্র রাজনৈতিক দল বিএনপি, যিনি সেক্টর কমান্ডার ছিলেন মুক্তিযুদ্ধের সময়, সেক্টর কমান্ডার ছিলেন, উনি জাতিকে কি দিয়ে গেছেন? যখন আগে ন্যাশনালাইজ ছিল, প্রাইভেট খাতকে উনি কিন্তু ওপেন করে দিয়েছেন, প্রাইভেট খাতকে, যেন বিদেশের লোক নেওয়া, বিদেশের লোক যাওয়া, এটা কিন্তু এই এক্সপোর্ট যে আমাদের ইয়ে আছে, বিদেশি যে শ্রমিক এক্সপোর্ট করা, মূলত প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় শুরু হয়েছে। গার্মেন্টস শিল্প প্রেসিডেন্ট জিয়া রহমান শুরু হয়েছে। এছাড়াও ডেভেলপমেন্ট ওয়ার্ক তো আসছে, সেটা অন্য কথা, সে সময় অনেক কিছু করছে। সবচেয়ে বড় উনি জাতিকে একটা তত্ত্ব দিয়ে গেছেন, সেটা হলো আমরা বাঙালি না বাংলাদেশি, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলা জাতীয়বাদ থিমটা কি দেখেন, প্রেসিডেন্ট জিয়া কিন্তু রাষ্ট্র 1919 সালের পরে 2 বছর 2.5 বছর ক্ষমতায় ছিলেন। উনার রাজনৈতিক বাংলাদেশি জাতীয়বাদ রাজনৈতিক তত্ত্বটা এত শক্তিশালী, এই দল এত বলে বিএনপি 3 বার ক্ষমতায় আসছে রাষ্ট্রপতি, এবং সরাসরি ভোটে। শুধু তাই নয়, এখনো বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি। এখন নিশ্চয়ই ব্যারিস্টার মনোয়ার বলবেন যে এটা বিএনপির দাবি করবেই সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। আমার দাবির ব্যাপার না, নিশ্চয়ই সবারই আমাদের আইডিয়া আছে গ্রাম সম্বন্ধে। যে প্রার্থী পপুলার ভোটে জিতবে, সে কিন্তু ভোট কেন্দ্রে কিন্তু গোলমাল চায় না। আর যে প্রার্থী হেরে দেওয়ার সম্ভাবনা আছে, সে প্রেসিডেন্টের সঙ্গে লাইন করতে চায়, অতি সাহেবের সঙ্গে লাইন করতে চায়। 14 সালে দেখেন, একদিনের জন্য, একদিন কি কালকে হরতাল আছে, বেগম খালেদা বলছে আমি যাব না, পরশু করে একটু না, আপনি কালকে না আসলে আপনার সঙ্গে আলোচনা নেই। অর্থাৎ আওয়ামী লীগ একা নির্বাচন করবে। সারা পৃথিবীতে দেখা গিনিস বুকস অফ রেকর্ডে আমাদের স্থান পাবে। 300 সদস্যের পার্লামেন্টে 153 জন আনকন্টেস্টে দিচ্ছে। নিশ্চয়ই এক গিনিস বুকস অফ রেকর্ড আছে। পৃথিবীতে এরকম গণতন্ত্র আসার পর পৃথিবীতে এরকম ঘটনা পৃথিবীতে কোথাও ঘটেনি। নাম্বার 1, কেন করলো? ফেস করতে চায় না জনগণকে। দ্বিতীয়ত, 2018 সালের ডিসেম্বরের নির্বাচন, আমি 30 জন বিএনপি এমপি নির্বাচিত হয়েছি 2008 সালে। চাটকিল সোনার জনগণ, আমি নতুন প্রার্থী ছিলাম, আমাকে 7,000 ভোটে আমাকে ভোট দিয়ে জিতিয়েছিল। আর 14 সালে আমরা আশা করছিলাম যে ধানের শীষ 1 লক্ষ ভোটের পার্থক্য হবে ইনশাল্লাহ। সেখানে নির্বাচনের 14 ডিসেম্বর বোধহয় গণসংযোগ করতেছে আমার সোনামুড়িতে, ওসি মানুষকে গুলি করতেছে। আমি এসপি কে ইনফর্ম করলাম, ডিসি কে ইনফর্ম করলাম, র্যাব কে ইনফর্ম করলাম, ওসি গুলি করতেছে মানুষের উপর। বললাম যে এই খবরটা বন্ধ করেন, কি কারণে গুলি করছেন আপনি? তার 7-8 জন লোক পড়ে গেছে তার গুলি স্প্লিন্টার লাগাতে। পরে বললেন মানুষকে গুলি করলে আমারে করেন। আমি মনে করছি আমাকে আর গুলি করবে সাহস করবে না, সে আমার গুলি করে দিল। আপনি জানেন আমার পিছনে, আমি মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম, বার সেক্রেটারি ছিলাম সুপ্রিম কোর্ট, আমার পিছনে 60টা বুলেট। এবং সারা একদিন রাত্রেবেলা সারা আমার 4টে সোনামুড়িতে সব ভোট শেষ হয়ে গেল। শুধু আমার এখানে না, সারা বাংলাদেশে একই কাজ করলো। ডিসি, এসপি, ওসি, টিউনো পাগল হয়ে গেল, তারা ইলেকশন কমিশন পাগল হয়ে গেল। তো এর জন্য এর বিচার হয়েছে? কখনো বিচার হয়নি। কেন করলো? জনগণ দিনের বেলা ভোট হলে, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ফেস করতে পারবে না। আজকে সে কোথায় গেল?
এখন আজকে কেন কেন এত জনপ্রিয়তা? কারণ আমি বলবো যে, বলতে পারেন যে ঠিক আছে আমাদের নেত্রীকে জেল দেওয়া হয়েছে, জেল তো দিতে পারবে, সব জায়গায় দলীয়করণ, জেল দিতে অসুবিধা কি? প্রশাসন দলীয়করণ, বিচার বিভাগের ধমক, প্রধান বিচারপতি এসকে সিনহা শুধু বলছে আগে 1 মাস আগে ধমক দিয়ে যদি রায় পাল্টাও, রায় না পাল্টালে 2 বছর দেওয়া হবে না। প্রধান বিচারপতি রায় পাল্টায় নেই, তার আর বসতে দেওয়া নেই, দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তাকে পদ করতে বাধ্য করা হয়েছে, তার বাড়ি বিক্রি করে ব্যাংকে টাকা রাখছে, সেই টাকা উঠেছে, সেই টাকার জন্য মানি লন্ডারিং মামলা করা হয়েছে, এইসব। তারপর ধরেন তারেক রহমানকে এডিশনাল ক্রেডিট কার্ড ব্যবহার করছে। সারা পৃথিবীতে কোথাও মনোহর সাহেব তো এখানে লন্ডনে ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তার ওয়াইফকে হয়তো বা ক্রেডিট কার্ড, এডিশনাল ক্রেডিট কার্ড দেন। এর ক্রেডিট কার্ড হলে কোনো লাইবিলিটি আছে? তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা করে অনেকদিন প্রচার করছে, রাষ্ট্রীয় টেলিভিশন, মিডিয়া, প্রাইভেট ইলেকট্রনিক্স মিডিয়া, সব জায়গায় প্রচার করছে। পরে এডিশনাল ক্রেডিট কার্ড হোল্ডারের কোনো লাইবিলিটি নাই, কোর্ট কেন ঘোষণা দিল? মোতার হোসেন সাহেব একজন জেলা জজ ছিলেন, তাকে কেন খালাস দিল? আর আইনে তো খালাস হয়, সেকেন্ডারি কার্ড হোল্ডার কোন দায়িত্ব আছে? তাকে দুদকে অ্যারেস্ট করতে চায়, পুলিশ অ্যারেস্ট করতে চায়, সে ভদ্রলোক বিচারক দেশ ছাড়ে এখন মালয়েশিয়া না কোথায় আছে। একবার তার স্ত্রী মারা গেছে, স্ত্রীর মরামুখ দেখতে আসতে পারেনি, কারণ কি? সে ন্যায় বিচার করেছে। এসকে সিনহা সাহেব সরকারের কথা অনুযায়ী প্রধান বিচারপতি, সে চলে গেছে দেখ কোথায়, কানাডা না আমেরিকান রিফিউজি। এই অবস্থা আমাদের বিচার বিভাগে একটা আতঙ্ক বিরাজ করছে। সে আতঙ্কের মধ্যে বেগম খালেদার শাস্তি হবে না কার শাস্তি হবে? তারেক রহমানের শাস্তি হবে না কার শাস্তি হবে? হ্যাঁ, আতঙ্কের মধ্যে। নাহলে তো সবারই বিচারপতিরা হয়তো এখনো ভয় আছে যে না কোনো এসকে সিনহার মতন বা মোতার সাহেবের মতন আমার 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 আমাদেরও একই অবস্থা হয়। আর একটা কথা ওনারা স্লোগান দেন, বক্তৃতা দেন, হাওয়ান হাওয়ান হাওয়ান। আমি বলতে চাই হাওয়ান সম্বন্ধে, তারেক রহমান সম্বন্ধে বলতে চাই। বলে দেন 2000 সেনাবাহিনী সরকার 2 বছর ছিল, জেনারেল মোইনরা 2 বছর সারা পৃথিবী করছে, বাংলাদেশ করছে, তারেক রহমান কি কি প্রপার্টি আছে। আর আওয়ামী লীগ সরকার 11 বছর খুঁজছে, মোট 13 বছরে খুঁজে উনার বিরুদ্ধে মামলা হয়েছে কত জানেন? আপনারা আশ্চর্য হয়ে যাবেন, 1,26,00,000 টাকার। এগুলো আবার ট্যাক্স দেওয়া, ইনকাম ট্যাক্সের টাকা দেওয়া আছে, পরিশোধ করা আছে। 1,26,00,000 টাকার সম্পদের মালিক। আরে ঢাকা শহরে একটা পিউন এখন 2-3 কোটি টাকার মালিক। ছাত্রলীগের জেলা সভাপতির কাছে 2,100 কোটি টাকা পাওয়া গেছে। ওটা কিছু না, ছাত্রলীগ জেলা সভাপতি ধরা পড়ছে 2,000 কোটি। যারা ধরা পারেনি তাদের কাছে 4-5,000 কোটি টাকা আছে। সুইস ব্যাংকে কার টাকা যাচ্ছে, বিদেশে সব টাকা চলে যাচ্ছে, নগদ 1,000 টাকার নোট চলে যাচ্ছে। সেটা আমি যাচ্ছে না, সেটা আমি প্রেসিডেন্ট। এটা হলে কি জানেন, জাতীয় রাজনীতি হলে একটা উন্মাদনার মতন। জিয়া রহমান যেটা দিয়ে গেছে বাংলাদেশের জাতীয়তাবাদ, উন্মাদনার মতন। এর জন্য পপুলার। উন্মাদনাটা কি? যে আমার মাকে আমি ভালোবাসি, আমার মা কালো হইতে পারে, আমার মা বেটে হইতে পারে, আমার মা অন্ধ হইতে পারে, আমার মা একটা পানা থাকতে পারে, একটা হাত না থাকতে পারে, কিন্তু পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ নারী হইলে আমার মা। ছাত্রীরা মনে করে যে একইভাবে আমার দেশ আমার মা, এটার স্বার্থ বিসর্জন দেওয়া যাবে না। এখন এখানে আমাদেরকে অনেকে বোকা বলে, বিএনপির বলে যে বিএনপি অন্যরা কত হবে ভারতের সঙ্গে এর সঙ্গে আলোচনা করে কৌশল করে ক্ষমতা চলে আসছে, যে বিএনপি তো এগুলা করে না কেন? আমরা তো আমাদের ক্যারেক্টারের মধ্যে আটবে না এটা। আমরা ন্যাশনালিস্ট রাজনীতি করি, জনগণের ক্ষমতার উপর বিশ্বাস করি, জনগণের ভোটে বিশ্বাস করি। এখন আমরা গত 11 বছর কিন্তু আন্দোলন করছি একটা কারণে, একটা শুধু স্লোগান কি জানান নাকি? আজকের মাননীয় প্রধানমন্ত্রী 1995-96 সালে স্লোগান দিতেন কেয়ারটেকার সরকারের জন্য, বলতো যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই জন্য কেয়ারটেকার সরকার দরকার। আমরা কিন্তু 11 বছর আন্দোলন করতেছি, আমরা বা 13 বছর আন্দোলন করতেছি, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই ভোট দেওয়ার অধিকারটার জন্যই আমরা কিন্তু আন্দোলন করছি। আজকে ভোটাধিকার নাই। ডেমোক্রেসিক সংবিধান আছে, ওই খন্দকার মোস্তফার মতন সংবিধান আছে, পার্লামেন্ট আছে দেশে, মার্শাল্লাহ। আজকে কিন্তু বাংলাদেশেও একটা অঘোষিত
অঘোষিত এটা বাকশাল আমি বলবো। কারণ আপনি ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু ভোট। আপনার সুপ্রিম কোর্টের ইন্ডিপেন্ডেন্সে নাই, কোর্ট কাছে স্বাধীনতা নাই, ভীত করে রাখছে। আপনার আমার প্রশাসন পুরো হলো আপনার দলীয়করণ। এমনকি নির্বাচন কমিশনের নাম কি জানেন বাংলাদেশে? বোধহয় লন্ডনে এটা নাই। বাংলাদেশে নির্বাচন কমিশনের নাম আছিল স্বাধীন নির্বাচন কমিশন। কিন্তু টুডু জগন্নাথ কল্লাগাছ বসা রাখছে ইলেকশন কমিশনে। কল্লাগাছেও তো বাতাসের সঙ্গে লড়াচড়া করে। দেশে ভোট চুরি করতেছে, ইলেকশন কমিশন তাদের লড়াচড়া নাই। কল্লাগাছ তো ওয়ার্স তারা। দুদক সম্বন্ধে বলতে চাই, দুদক সম্বন্ধে বলছি মিথ্যা মামলা। দুদক কিন্তু সেটাও স্বাধীন দুর্নীতি দমন কমিশন। প্রত্যেক দেশে অনেক দেশ, পৃথিবীর বিভিন্ন সব দেশে আছে বোধহয়, আমাদের দেশে আছে। দুদক কিন্তু সরকার যদি বা পুলিশ কারোর ধরে বা র্যাব কারোর ধরলে তখন বললো এই পাইছি, এর একটা নোটিশ দাও, নোটিশ দাও। তাদের কিন্তু নিজস্ব কোনো ক্ষমতা নেই। সরকার যেদিকে ঘুরে দুদকে পিছিয়ে পিছিয়ে ঘুরে। সরকার বিরোধী দলের লোকজনের বিরুদ্ধে পিছনে খুঁজে তারা ঘুরে। সরকার হয়তো আওয়ামী লীগেরই হয়তো কোন লোক আছে, তারা ধরে ফেলবে সরকার, আওয়ামী লীগ সরকার, তার তার পিছিয়ে পিছিয়ে ঘুরে। স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে দুদককে, স্বাধীনভাবে নির্বাচন কমিশন কাজ করতে দিতে হবে। আর এরা যারা আছে, এরা ইলেকশন কমিশনের পুরোপুরি ব্যর্থ। এরা আপনার কাছে আসছি রিমুভ করতে হবে। জনাব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকা, আমরা জনাব ব্যারিস্টার মনোয়ার হোসেন, আপনি আমাদের কাছে বা জনগণের কাছে আওয়ামী একজন থিঙ্ক ট্যাঙ্ক সদস্য, আমরা মনে করি যে আপনারা গুণী ব্যক্তি হিসাবে সরকারের উপদেশ, সরকারের সাথে সম্পৃক্ত কার্যক্রমগুলোকে আপনারা আরো প্রভাবান্বিত করেন অথবা কোনো কোনো সময় এনকারেজ করেন, উৎসাহ দেন। আপনার কাছে দুইটা প্রশ্ন ছিল। একজন ছিল এক ক্লাসের বাচ্চু, তিনি বলছিলেন যে ব্যারিস্টার মনোয়ার এবং ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, আপনারা কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্থপতি বা সংগঠক হিসাবে শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই দুইজনকে কি আপনারা দুজন বাংলাদেশের এবং আইনের জগতের সিনিয়র লোক হিসাবে আপনারা দুইজনেই নিশ্চয়ই এই দুইজনকে স্বীকার করেন এই দুই পদবীর জন্য? এক প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন করলো মনিরুল হুদা, তিনি বলেন ব্যারিস্টার মনোয়ার আহমেদ, এক সময় আপনি শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের জন্য রাজনীতি করতেন। আপনার অতীত রাজনীতি কি ভুল ছিল? আমাদের তারুণ্যের সোনালী সময়গুলো আপনাদের কপচানো বুলিতে নষ্ট করেছে। আপনি কি মনে করেন আপনার বর্তমান রাজনৈতিক অবস্থান সঠিক? জনাব মনোহর, ব্যারিস্টার মনোহর। এগুলো দর্শকদের প্রশ্ন, আমার আসলে কিছু করার নেই। জি, জনাব মনোহর, আপনার মাইক্রোফোন আনমিউট করতে হবে। জি, ধন্যবাদ। যিনি প্রশ্ন করেছেন ওনাকে আমি চিনি ব্যক্তিগতভাবে, সন্দীপের সন্তান, কৃতি সন্তান, এবং সবসময় আন্দোলন সংগ্রামে থাকেন আমি জানি, এবং আমার এক সময়কার অনুসারী। আপনার প্রশ্ন থেকে বোঝাই যায়। এবং ওনার প্রশ্নের অবশ্যই অনেক যৌক্তিকতা আছে। এই প্রশ্নের সম্মুখীন আমরা হই। আমরা যারা আজকে আওয়ামী লীগ করছে, এমনকি বিএনপিও করছে, এই যে আপনাদের সেক্রেটারি সাহেব, এই যে ফখরুল সাহেব থেকে শুরু করে অনেকে, তো আব্দুর নোমান সাহেব, জানি না খোকন ভাই সম্পর্কে, ছাত্র রাজনীতিতে একসময় ছাত্র রাজনীতি, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কেন্দ্রীয় পণ্ডিত ছিলাম আমি, এলাকা থেকে শুরু করেছি। জি, আপনি ছিলাম ইউনিভার্সিটি। অনেকেই যারা এরশাদ আমলের বিএনপি শুরু করেছেন, এই তাদের যদি ইতিহাসটা দেখেন তাহলে দেখবেন এদের অধিকাংশ কিন্তু একসময় এই হয় আওয়ামী লীগ রাজনীতি না হলে বাম রাজনীতি, এগুলির সাথে যুক্ত ছিল। পরবর্তীতে এমনকি আওয়ামী লীগের সাথেও যারা যুক্ত হয়েছেন, মহিউদ্দিন সাহেব ছিল একসময় আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার, উনি কিন্তু বাকশালে যখন রাজাক সাহেব আলাদা করলেন তখন সভাপতি ছিলেন, তিনিও কিন্তু একসময় ন্যাপ করতেন। আব্দুল সামাদ আজাদও কিন্তু একসময় বামপন্থী যুব লীগ করতে, গণতান্ত্রিক যুব লীগ করতেন। এটাই ব্যাকগ্রাউন্ড। ইসলাম নাহিদ সাহেব
এভাবে তখনকার সময়ের প্রেক্ষাপটে বামপন্থী প্রগতিশীল রাজনীতি তখন ঘরে ঘরে এমন কেউ ছিল না যারা সমাজতন্ত্রের কথা বলতো না, যারা সমাজ বিপ্লবের কথা বলতো না। তখন আপনারা জানেন সোভিয়েত ইউনিয়ন এবং চীন এই দুইটা দেশ পৃথিবীর দেশে দেশে সমাজ বিপ্লবে পরিবর্তনে সামাজিক বিপ্লবে এটা নেতৃত্ব দিচ্ছিল এবং সেই প্রেক্ষাপটে তরুণ সমাজের অধিকাংশই বলা চলে পৃথিবীর দেশে দেশে বাম রাজনীতির সাথে যুক্ত ছিল এবং আমিও সেখানে কোনো ব্যতিক্রম ছিলাম না। আমি আমার কত করে আমি আমার সেই ছাত্র রাজনীতি যুক্ত ছিলাম, কেন্দ্রীয় পর্যায়ে ছিলাম এবং আমি সেটাকে ভুল মনে করি না, সেটা ছিল সঠিক সেই সময়কার দৃষ্টি। আমি যদি বেগম মতিয়া চৌধুরীর কথা বলেন, নুর ইসলাম নাঈম সাহেবদের কথা বলেন, তাহলে দোহলন লেলিন সাহেবদের কথা বলেন, তারা এক সময় আমরা যে রাজনীতি করছি সেই রাজনীতি করেছিলেন। এখন বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি যে বর্তমান যে রাজনৈতিক ধারা সেখানে এবং পৃথিবীর যে রাজনীতিতে গুণগত যে পরিবর্তন 90 দশকের প্রথম থেকে এখানে আমি মনে করি যে আমার বর্তমান সিদ্ধান্ত সঠিক এবং সেই হিসাবে আমি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত হয়েছি। তার মানে এটা নয় যে আমি দলকে আমি অন্ধভাবে সাপোর্ট করি, দলের নেতাকে আমি অন্ধভাবে সাপোর্ট করি, এটা না। আমি একজন মানবাধিকার কর্মী, আমি একজন আইনজীবীও। আমার কাছে আইনের শাসন, আইন এটা ঊর্ধ্বে থাকবে। আমার পেশা আমার কাছে সবসময় বড় থাকবে। তবে দেশকে আমি আরো বড় মনে করি, দেশের সাথে যে যাই বলবে সেটা আমি মেনে নেব, এটা না। আমি আমার বিবেক বন্ধক দিয়ে কোনো রাজনীতি করব, কোনো দল করব, এমপি হইতে চাইবে, মন্ত্রী হইতে চাইবে, কাউকে খুশি করে, এটা আমি চাই না। এটাই আমি আমার অতীতের রাজনীতি থেকে শিখেছি এবং সেটা এখনো আমি মনে করি কাজে লাগছে। খোকন ভাই যেসব কথা বললেন, এখন উনি তো ধরেন ওনার একটা দলীয় অবস্থান আছে, কেন্দ্রীয় নেতা, স্বাভাবিকভাবে উনি একটা অবস্থান থেকে কথা বলেছেন এবং ওনার অবস্থান দিকে উনি তো সেটা মেনটেন করতে হবে এবং উনি যা বলেছেন বিএনপির সেভাবে আছে। তবে ওনার কাছ থেকে কিছু জিনিস আমি পেয়েছি যেগুলো আমাদের মিনিমাম এগ্রিমেন্টের জন্য ভালো। সেটা হচ্ছে হত্যাকাণ্ড, অন্যায়, ক্রিমিনাল অফেন্সকে জায়েজ করা কোনো অবস্থাতে সাপোর্ট করা যায় না। সেটা আমার কাছে খুব ভালো লেগেছে কথাটা এবং উনি যথার্থভাবেই বলেছেন যে আমরা যে বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে এটা তো কোনো প্রতিবাদ করিনি। তবে আমি একটু দুঃখ পেয়েছি এই জন্য কোনো অভিনন্দনও জানান নাই যে এই রায়কে, সেটাও আবার দরকার ছিল। এখানে এসটি ইমাম সম্পর্কে একটা কথা উঠেছে। এসটি ইমাম সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই, তবে আমি যতটুকু পড়েছি এসটি ইমাম সাহেব 75 সালে উনি ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন। বলা চলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে উনি ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন এবং উনি একজন বিশ্বস্ত সরকারি আমলা ছিলেন। উনি প্রথম যখন ওনাকে ডেকে নিয়ে যাওয়া হয় যে শপথ বাক্য ইত্যাদি রেডি করার জন্য, কারণ এটা তো প্রধান বিচারপতি সাইম সাহেব এটা পড়াবে, কাজে এটা রেডি করার জন্য ওনাকে বাই ফোর্স ওনাকে নিয়ে যাওয়া হয়। উনি তখন বলেছিলেন যে সাংবিধানিক প্রশ্ন করেছিলেন যে আপনি কিভাবে কি অনুযায়ী শপথ দেবেন। তো খন্দকার মোস্তাক তাকে চোখ রাঙিয়ে বলেছিল যে না, আপনাকে যেটা বলা হচ্ছে সেটাই করেন এবং তিনি ড্রাফট করে রেডি করেছিলেন। এটা করেছিল কে? এই শপথ পাঠ করেছিলেন কিন্তু প্রধান বিচারপতি সাইম খন্দকার মোস্তাককে। উনি যখন বাসায় ফিরে আসলেন ওই রাত্রেই কিন্তু ইতিহাস বলে যে এসটি ইমাম সাহেব কিন্তু গ্রেপ্তার হয়ে গেছিল এবং সেই গ্রেপ্তার থেকে উনি 9 মাস পর্যন্ত উনি জেলে ছিলেন। কিন্তু তো আমরা এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার আজকে জন্মদিন, আমি জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি ওনাকে, ওনার দীর্ঘায়ু কামনা করছি। এটাও বলছি যে শেখ হাসিনা আমরাও জন্মদিনের শুভেচ্ছা জানাই আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে। ধন্যবাদ। এমন কোনো ভুল উনি করবেন না, মাননীয় প্রধানমন্ত্রী এমন কোনো ভুল করেন নাই, এমন কোনো যে বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিলেন, সহযোগিতা করেছেন এমন লোককে উনি নিশ্চয়ই আনবেন না যেখানে উনি ওই পোস্টে কোনো আপোষ করেন না। কাজেই এসটি ইমাম সম্পর্কে অন্য কোনো বিতর্ক থাকতে পারে, কিন্তু আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে রিওয়ার্ড করেছেন, বরং ওনার ওই সময়কার ওনার যে বলিষ্ঠ ভূমিকার কারণে, যার কারণে ওনাকে 9 মাস কিন্তু ওনাকে কারাগারে থাকতে হয়েছিল। এটা কিন্তু অনেকে জানেন না। এটা আবেদ খানের একটা লেখা যদি আপনারা কেউ পড়েন, বেশ কিছুদিন আগে একটা পত্রিকা বেরিয়েছে, আবেদ খান মোটামুটি একজন সিনিয়র সাংবাদিক, তিনিও লিখেছেন এই কথাটা।
আমি বলবো জিয়া রহমান সম্পর্কে যে প্রশ্নটা করেছেন, আরেকজন কি একটা প্রশ্ন করেছেন যে কি একজন তো অতীতে আরেকটা পদবি, যে আমরা জিয়া রহমানকে এবং শেখ মুজিবুর রহমানকে দুজনকেই আমরা স্বীকৃতি দিতে পারেন কিনা, আপনারা দুইজন অতীতে এখানে কোনো সমস্যা নাই, এবং আমি মনে করি না যে এটা সমস্যা থাকা উচিত কারণ যে যতটুকু করেছে তার স্বীকৃতিটা ততটুকু থাকা উচিত। জি, জিয়া ধন্যবাদ রহমান আপনাকে। কমান্ডার ছিলেন, বঙ্গবন্ধুর পক্ষ থেকে উনি যে কালুরঘাটের সেই বেতার কেন্দ্র থেকে উনি যে স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষ থেকে দিয়েছিলেন, এটা তো আওয়ামী লীগও বিতর্ক করতে পারবে না। তারপরে এখন কথা হচ্ছে উনার কি ভূমিকা ছিল, উনি কি পরে কি করেছেন, সেটা আলাদা চ্যাপ্টার। কিন্তু জি, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যদি লেখা হয়, স্বাধীনতার ঘোষণাটা উনি যে বঙ্গবন্ধুর পক্ষ থেকে করেছেন, এবং উনি যে আহ্বান জানিয়েছেন সারা বাংলাদেশের আর্মিদের, পিডিআর, সরি তখন ইপিআর ছিল, জি, ওনাদের মধ্যে যে আহ্বানটা পৌঁছেছিল এই বিপ্লবী বেতার কেন্দ্রের বাণীর মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, এটা তো অস্বীকার করা যায় না। এবং বঙ্গবন্ধু সেই জন্যই তো উনি তো বঙ্গবন্ধু স্বাধীনতার পর তো মেজর জলিলকে কিংবা কর্নেল তাহিরকে কিংবা শওকত আলীকে কিন্তু ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ করেননি, ঠিক না? উনি করেছেন জি, কিন্তু পাশাপাশি তারই ইমিডিয়েট জুনিয়র জিয়া রহমানকে। এবং আমি যতদূর জানি বঙ্গবন্ধুর কিন্তু ইন্টেনশনটা ছিল পরবর্তীতে জিয়া রহমানকে চিফ করার জন্য। বঙ্গবন্ধুরও কিন্তু ইন্টেনশনটা সেরকম জি, ছিল। তো এইগুলি নিয়ে তো কোনো বিতর্ক থাকার কথা না। এর পরবর্তীতে উনি দল করেছেন, উনি কেন ইন্ডিউনিটি বাতিল করে নেয়, কোথায় মোস্তাকের সাথে সম্পর্ক কিংবা পনেরো আগস্টের সাথে সম্পর্ক আছে কি নাই, সেটা হচ্ছে অন্য যুক্তিতর্কের বিষয়, জি। সাক্ষ্য প্রমাণের বিষয়, আমি অন্য বিষয়। আমি আমার প্রশ্নের উত্তরটা আপনার থেকে পেয়ে গেছি। আমি এখন আপনার কাছে আসতে চাচ্ছি যে সম্প্রতি বাংলাদেশের নাটকের মাধ্যমে চিত্রায়িত করা হয়েছে জিয়াউর রহমান ইন্ডিমিউনিটি অ্যাক্ট জারি করার জন্য পরামর্শ দিচ্ছেন, অর্ডার দিচ্ছেন, এবং একজন নাট্যকর্মী এই জিনিসটাকে নাটক আকারে উপস্থাপন করে বিভিন্ন মিডিয়ায়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এই সম্পর্কে আমার কোনো এই জিনিসটাকে আপনাদের এই বক্তব্যের আলোকে আমরা বলতে পারি যে সেই ইতিহাস বিকৃত করেছে। তারপরে আমরা আপনার কাছে জানতে চাইব এই বিষয়টি। বলতে পারি এই সম্পর্কে কবির ভাই, এটা জি, জিনিসটা বলুন। হচ্ছে এখন নাটক বানাবে, তারপর সংবাদপত্রের স্বাধীনতা, বাক ব্যক্তি স্বাধীনতা ইত্যাদি অনেক কিছু থাকবে। বিএনপির কিংবা কোনো জিয়া রহমানের কোনো ভক্ত যদি এই ধরনের কোনো ধরনের বক্তব্য থাকে, তাহলে উনিও কিন্তু আইসিটি আইনে কিন্তু মামলা করতে পারেন এবং ইনজাংশনও জারি করতে পারেন। আমি মনে করি কোনো কিছু প্রকাশ করার ক্ষেত্রে যদি অর্থাৎ আপনাদের বক্তব্য থেকে আপনিও আমার সাথে একমত যে জিয়াউর রহমান তৎকালীন সময়ে এই ইন্ডিমিউনিটি অ্যাক্ট জারি করার জন্য এরকম অর্ডার দেওয়ার তার কোনো ক্ষমতা ছিল না, পদবি ছিল না। আচ্ছা, আমরা এখন দ্বিতীয় আরেকটি প্রশ্ন আমাদের দর্শক আপনার কাছে করেছেন। দেশে ওনার দর্শকের নাম হলো একলাসের বাচ্চু অ্যাডভোকেট। দেশে খুন, ঘুম, দর্শন, ভোটাধিকার হরণ এবং সর্বসেক্টরে সীমাহীন দুর্নীতির প্লাবনের দায় কি বর্তমান সরকারের উপর পড়ছে না? জনাব ব্যারিস্টার মনোয়ার আহমেদ সাহেব একটু কি বলবেন? মনোয়ার হোসেন, আসলে একসময় ছাত্র রাজনীতি করার সময় আমার আহমেদ নামটা ছিল, আমার নামে পরিচিত ছিল, এটা ঠিকই আছে। না, দর্শক লিখেছেন আহমেদের জন্য, ঠিক আছে, আহমেদ আমি পরিচিত ছিলাম, এখনো পর্যন্ত পরিচিত আছে, এটা নো ডাউট। আমার ফেসবুকে এটা আহমেদ ওইটা ব্রেকেটে লেখা আছে। এখন আপনি যে কথাটা বলেছেন যে জিয়া রহমান জড়িত ছিলেন কি ছিলেন না, ওনার প্রতি সম্মান রেখে আমি বলছি ওই সময়ে কিন্তু ওই সময়টার ইতিহাসটা নিয়ে আমি এখন বিশ্লেষণে যাচ্ছি না। কথা হচ্ছে উনি তখন বঙ্গবন্ধু ওই ঘটনার পর পরেই ওনাকে চিফ অফ আর্মি স্টাফ করা হয়েছে, ওই প্রেক্ষাপটে এটা হয়েছে। এখন ইনফ্লুয়েন্স যদি বলেন সেটা অন্য জিনিস, বাট এটা প্রোক্লেমেশন অবশ্যই রাষ্ট্রপতি করেছে, তৎকালীন রাষ্ট্রপতি করেছে, নো ডাউট। তো এটা জিয়া রহমানের প্রোক্লেমেশন তো ছিল না, সেটা নো ডাউট। কিন্তু কথা হচ্ছে এর পরবর্তীতে বিভিন্ন সময় কয়েক বছর ধরে যে যারা এই যে হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে বিভিন্ন এমবাসিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, জব দিয়ে তাদেরকে সিকিউর করা হয়েছে, এইটাই হচ্ছে ব্যাপার। আর পরবর্তীতে এটা বাতিল করা হয়নি। প্রথমে কতগুলি কথা ইম্পর্টেন্ট বলেছেন যে আওয়ামী লীগের নেতা কিংবা কেউ এটা চ্যালেঞ্জ করলো না কেন কোর্টে, থানা যায় না কেন একসাথে? এটা একটা সুন্দর প্রশ্ন। কিন্তু আবার এটাও ঠিক যে আপনি 79-এ যখন ফেব্রুয়ারি মাসে পার্লামেন্টে অধিবেশনে যখন
আপনার এটা ফিফথ অ্যামেন্ডমেন্ট করে আপনার সংবিধানে এটা যুক্ত করেছেন ইনডেমনিটি আন্ডারে। কাজে এখানে চ্যালেঞ্জ করা কোনো থানা মামলা নেওয়ার কোনো প্রশ্ন নাই। তবে কেউ চেষ্টা করেছে, আই ডোন্ট নো, চেষ্টা করা হয়তো উচিত ছিল, কিন্তু চেষ্টা করলে তার ক্ষতি ছিল না, এটা নিউজ পেপারও আমরা পেতাম। কিন্তু এটা করলে কোনো স্কোপ ছিল না মামলাটা নেওয়ার। কিন্তু ওইটা আমাদের খোকন ভাই বাংলাদেশের আইন নিয়ে ভালো করে ঘাটেন, আপনি আর ভালো জানবেন সেসব পরিস্থিতি। আমি আর কি বলবো। আরেকটা হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করছেন যে খুন, দুর্নীতি, রাহাজানি, ধর্ষণ সরকার কি গ্রহণ করছে না, তা নাহলে এতগুলি আসামি কেন অ্যারেস্ট হচ্ছে? আপনি দেখেন নারায়ণগঞ্জের ঘটনায় আসামিদের এখন আপিলে আছে। আমি একটু সংযুক্ত করি আপনাকে, ওই যে সিলেটের এমসি কলেজে ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন, না এই ঘটনা ছাত্রদের হাতে সে দর্শিত হয়েছে, কবির ভাই স্বামী থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে দর্শন, এটা তো আইয়ামে জাহেলিয়ার যুগের অবশ্যই। এবং ছাত্রলীগ ছাত্রদল আমি খুবই আনন্দিত এবং খুবই ভালো, মানে ভালো লাগছে যে তারা পাশাপাশি সবাই এটার বিরুদ্ধে বিক্ষোভ করছে। আমি মনে করতাম যে ছাত্রলীগ ছাত্রদল এরা সব দল মত নির্বিশেষে সবাই যৌথ মিছিল করা উচিত ছিল। আমরা যখন ছাত্র রাজনীতি করেছি, খোকন ভাইও জানবেন যে আমরা তো তখন বড় ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, জাসদ আমরা সবাই এক হয়ে কিন্তু মিছিল মিটিং করতাম। বিশ্ববিদ্যালয়ে কোনো দাবি দেওয়া করার নিয়ে যদি আমরা করতাম তো সবাইকে একসাথে নিয়ে করতাম। সেই সব উদ্যোগগুলি এখন নাই কেন? এই যে ধর্ষণ হলো, ঘটনা হইলো, এটা কি ছাত্রলীগের ইস্যু, ছাত্র দলের ইস্যু? সমস্ত ছাত্র সমাজের জন্য এটা ইস্যু, সমস্ত দেশের জন্য ইস্যু। আমি মনে করি সবাইকে নিয়েই এটা প্রতিবাদ করার জন্য উদ্যোগ নেওয়া উচিত। ছাত্রলীগ নেতাদের আমি বলবো, আপনারা ছাত্র দলকে বলেন, আপনারা ছাত্র ইউনিয়নকে বলেন, বাসদ ছাত্রলীগকে বলেন, অন্য সংগঠন তাদেরকে বলেন যে দেখেন এইটা একটা ঘটনা হয়েছে, আমরা তো জড়িত নেই, আমরা আসেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কিছু প্রোগ্রাম করি। এগুলি না রাজনৈতিক দলের মধ্যে কোনো দেশ নিয়ে, করোনা ভাইরাস ইত্যাদি নিয়ে কোনো ঐক্যবদ্ধ কোনো প্রয়াস আছে, অবশ্যই সরকারের দলের একটা দায়িত্ব আছে, না ছাত্র সংগঠনগুলির মধ্যে একটা এই ঘটনাগুলো উত্তরণের কোনো ঐক্যবদ্ধ প্রচেষ্টা আছে। আমি তীব্র ভাষায় এটা নিন্দা করব, ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে নিন্দা করব, কিন্তু আমি মনে করি সরকার এটা প্রশ্রয় দিচ্ছে। বর্তমান পরিস্থিতি এটা বলা যাবে না, কারণ প্রত্যেকটা ঘটনায় কিন্তু কেউ না কেউ অ্যারেস্ট হচ্ছে। দুই একটা ঘটনা আমি জানি, সাংবাদিক হত্যা, তারপরে আরেকটা বিনয়ের সাথে একটু সংযুক্ত করি, পাওয়া এখনো যায়নি, কিন্তু এগুলি কোনোটাই কিন্তু টুডে টুমোরো ধামাচাপা থাকবে না। আমি মনে করি যতদিন মাননীয় প্রধানমন্ত্রী ওনার দৃষ্টি থাকবে, আমি মনে করি এটা কোনো কেউ কিন্তু পার পাবে না। টুডে টুমোরো হয়তো কিছু সময়ের জন্য হয়তো তারা বেঁচে আছেন। আমি বিনয়ের সাথে একটু সংযুক্ত করতে চাই আপনার সাথে, যে আমরা যারা পাবলিক, আমরা যারা গণমানুষের দলের কাতারে আছি, আমাদের মনে হয় যে কিছুদিন পরেই একটা পরিস্থিতি সৃষ্টি হয়, একটা দৃশ্যকে চিত্রায়িত করা হয়। সেটা হলো কয়দিন আগে আমরা দেখলাম শাহেদ সাবরিনা একটা ঘটনা, এখন আর আমরা তাদের সম্পর্কে তেমন একটা জানি না, তারা আসলে কোথায় আছে, কিভাবে আছে, আসলে তারা কি কোনো ছাড়া পেয়ে গেছে কিনা। আমরা দেখলাম সিনা হত্যা, হই হুল্লোড় সপ্তাহখানেক ছিল, সেটাও এখন কি অবস্থায় আছে আমরা পাবলিক গণমানুষ জানি না। তারপরে দেখেন এই যে তিতাসের ঘুষের ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে এতগুলো লোককে জীবন দিতে হলো, আমরা কিন্তু এই বিষয়টি এখন গণমানুষের আড়ালে চলে গেছে। তারপরে এখন আসলো গণধর্ষণ, দুই চারজন কয়েকজনকে নেতাকে ধরা, অ্যারেস্ট করা, তারপরে হয়তো এক সপ্তাহ পরে আমরা সাধারণ পাবলিক আমরা ভুলে যাব। তো এই জন্য আসলে প্রকৃত বিচার কখন হবে এবং হবে কিনা বাংলাদেশে? আমি বলি এখানে কবির ভাই, এই যে মাদ্রাসার ঘটনাটাই, ফেনীর, আপনাদের ফেনীর এই মাদ্রাসার ঘটনা যে ঘটলো, সেখানে তো দ্রুত বিচার হলো। এরকম অনেকগুলো ঘটনায় আপনার দ্রুত বিচার হয়েছে, নারায়ণগঞ্জের ঘটনাতেও হয়েছে, এরকম অনেকগুলো ঘটনায় হচ্ছে। এখন মিডিয়াতে দেখেন আজকে শত শত, এটা ভালো, আমি খারাপ বলছি না, আজকে অনলাইন পত্রিকাগুলো আছে, টেলিভিশন আছে, আজকে টেলিভিশন চ্যানেল তো স্ট্রিমিং অনেকে ঘর থেকে করতেছে। এই মিডিয়াকে সচেতন থাকতে হবে। মিডিয়া হচ্ছে জনগণের একটা মুখপাত্র, জনগণের চোখ বলা চলে, বিবেকের চোখ। মিডিয়াকে থাকতে হবে, মিডিয়াকে এটা বলতে হবে। আপনি যদি ওটা বলেন তাহলে আমি বলবো এই যে এই ইকরাম নামে একজন কমিশনার হত্যা হয়েছিল আপনার টেকনাফে, তাকে যে র্যাব মারলো, কিন্তু সেটা তো নিয়ে অনেক অনেক কথা ছিল। তার যখন মৃত্যুবার্ষিকী আসে, গত 2 বার আমি কিন্তু
ফেসবুকে দিয়ে বলেছি যে তার হত্যার বিচারের কি হলো। আপনি জানেন আমার ওখানে 30টার বেশি লাইক পড়ে নাই আর, বুঝছেন? আমি এমনি অমুক দেশে গেছি, এটা বেড়াতে গেলেও 500 লাইক পড়ে, কিন্তু এটা তার লাইক পড়ে না, কারণ এটা কেউ ভালো বিষয়ে লাইক পড়ে না, কারণ লাইক করে যারা তারাও সাহস করে না এটা কিছু করতে, এখন কোনো কমেন্টও দিতে চায় না, মিডিয়া এটা নিয়ে কিছু বলে না। আজকে এই জন্যই তো প্রদীপ এসে আরেকটা সাহস পেল। কেউ যদি বলে যে না এটা মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রশ্রয় দিচ্ছেন, এটা ঠিক না, কারণ উনি ওনার শরীরের অবস্থানের কারণে কিন্তু বাংলাদেশে বর্তমান অবস্থাটা এতটুকু আছে বলে আমি মনে করি, যেটা থেকে উত্তরণ সম্ভব, এবং সেখানে আমি মনে করি বিরোধী দলেরও সমর্থন থাকা উচিত সেই সেই ভালো কাজগুলিতে। এমসি কলেজে আমরা অনেকেই জানি যে সিলেট হলো অলিয়া উলিয়ার দেশ, চিটাগং অলিয়া উলিয়ার দেশ, এরকম আমরা পুরো বাংলাদেশটাকে আমরা বিভিন্ন আঞ্চলিক ভাবে ভাগ করে আমরা বলি এটা অলিয়া আল্লাহর দেশ, আল্লাহ আমাদের প্রতি রহমত করে। এই এমসি কলেজে এই যে এই ঘটনাটা, এটা ছাত্ররা, তারা কি ধরনের ছাত্র, তারাই তো জনগণের জাতির বিবেক, তারা যদি এরকম নগ্ন ভাবে দর্শনের ঘটনায় জড়িত হয় তাহলে এটার বিচার এখন পর্যন্ত কিন্তু সব আসামিকে গ্রেপ্তার করা যায়নি। আমাদের অনেক দর্শক বা অনেক পাবলিক মনে করেন যে তারা সরকার সমর্থিত দেখা এখন সকল আসামিকে গ্রেপ্তার করা যাচ্ছে না। আবার আমি একটু শেষ করি, আবার অনেকেই মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়টিতে সরাসরি উনি নির্দেশ দেন, সরাসরি চোখ রাখেন, সেই বিষয়টির এই বিচার সম্পন্ন হয়, বাকিগুলোর কোনো বিচারের আদালতে বিচার প্রার্থীর আবেদন কান্না করে থামিয়ে যায়। তো আপনি কি বলবেন বিষয়টাকে? এটা হতে পারে, কারণ প্রধানমন্ত্রী কিংবা মিনিস্টার যেটাতে দৃষ্টি দেন সেটা অবশ্যই ঘটনা আরো বেশি তোলপাড় করে আরো বেশি গুরুত্ব পায়, তারা দ্রুত বিচার হতে পারে, এটা আমাদের দেশে একটা কালচার হয়ে দাঁড়িয়েছে, নো ডাউট। বাট এই যে দর্শনের মতো এই ঘটনার মধ্য দিকে কেউ মুক্তি পাওয়ার আমি কোনো সম্ভাবনা দেখছি না, যদি না কোনো ল অফ এভিডেন্সের ইস্যু আছে, অন্য কিছু আছে, সেটা অন্য জিনিস। বাট এই ঘটনায় দ্রুত তারা তো অ্যারেস্ট করছে, অন্তত একজন দুইজন আসামি কিন্তু আমি যতদূর জানি অ্যারেস্ট করেছে। তারপরে আপনার এখানে কেউ পার পাওয়ার কোনো ঘটনা নাই। সিনার সম্পর্কে আপনি বলছেন সিনা কিছু জানেন না, কিন্তু সিনার এটা ব্যাপারে অলরেডি তারা চার্জশিট করেছে, তারা অলরেডি রিমান্ড শেষ করে চার্জশিট করেছে দ্রুত, এবং সেখানে কাউকে মুক্তি দেয়নি। আপনার প্রদীপের সমস্ত আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি ইভেন কি বিদেশেও গিয়েছে, এটা তদন্ত করছে, সমস্ত কিছু প্রয়োগ করা হচ্ছে, কাজে কাউকে তো ছাড় দেওয়া হচ্ছে না। আমরা আপনাকে ধন্যবাদ, আমি আরেকবার আপনার কাছে আসার চেষ্টা করব, এই জন্য কোনো অসুবিধা নাই, কিন্তু আমি মনে করি বর্তমান সরকার সম্রাট থেকে শুরু করে আরো যতগুলি ঘটনা ঘটছে, আমার মনে হচ্ছে দিস গভর্নমেন্ট ইজ টেকিং সিরিয়াস স্টেপস, এবং এটা ওনারা চেষ্টা করছেন। হ্যাঁ, সরকারের মধ্যে সমস্যা আছে, সবাই তো দুর্নীতিমুক্ত না। আপনি ড্রাইভার যদি 24টা ড্রাইভার আপনার ফ্ল্যাটের মালিক, এটার জন্য কি আপনি কাকে দায়ী করবেন? এটা তো পুরো সিস্টেমটাই দায়ী। এখন এগুলি তো মালিক তো উনি কিনা, নাকি বিভিন্ন অন্য বড় বড় যারা ব্রোকারেটরা তারা ওনার নামে নিয়েছেন, পরে দানপত্র করে আবার ফেরত নেবেন আইনের পেশ দেখিয়ে, ইত্যাদিও হতে পারে। আমি মনে করি তদন্ত আরো নিচের দিকে যেতে হবে, এটা মিডিয়াকে ফোকাস করতে হবে। অনেক ধন্যবাদ। আপনার কাছে আমি আরেকবার আসার চেষ্টা করব, আমাদের প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে। আমি আমাদের একজন দর্শকের মতামতটা পড়ে নিচ্ছি। উনি সম্ভবত একটা আক্ষেপ করেছেন, ওনার নাম হলো সাহিদা নার্গিস। একটা ঘটনা ঘটে আর তারপর অন্য আরেকটা ঘটনা এনে পুরনো ঘটনাটা চাপা ফেলে এবং চাপিয়ে রাখে। অন্যায়কারীর কোনো দল নেই, ন্যায়ের জন্য ও দলমত নির্বিশেষে কাজ করবে। ন্যায় বিচার না হলে করোনা মহামারী এই বিচার করবে আমার মনে হয়। ওনার একটা আক্ষেপ, কারণ মানুষ আসলে যখন কোথাও বিচার পায় না তখন এই ধরনের আক্ষেপেই করে থাকে। আমি জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনার কাছে আমার প্রশ্ন যে সিলেট এমসি কলেজে এই ধরনের একটা ঘটনা ঘটলো, একজন দর্শকও আপনার কাছে প্রশ্ন রেখেছিল এর মাঝে, যে সিলেট এমসি কলেজে ছাত্ররা এই ধরনের একটা নেক্কারজনক ঘটনা ঘটলো। এই ধরনের সারা দেশব্যাপী যে এই ধরনের দর্শনের ঘটনাগুলো, আমাদের মা বোনকে নিয়ে আমরা কোথাও বেড়াইতে যাইতে এখন সাহস পাচ্ছি না। কন্যা সন্তান যদি কারো জন্ম দিয়ে থাকে, তারা এখন আতঙ্কগ্রস্ত যে তার মেয়েটা কোথায় নিরাপদে থাকবে। বাংলাদেশের এই পরিস্থিতিটা থেকে উত্তরণের আসলে উপায় কি, বা আপনি কি মনে করেন?
ধন্যবাদ। প্রথম হলো, যিনি খুব আফসোস করে কথা বলেছেন, সেটি আসলে আল্লাহ তাআলার কাছে বিচার দেওয়া ছাড়া উপায় নেই মানুষের। কারণ আমি আগে বলেছি, বিচার বিভাগে আতঙ্ক সৃষ্টি হচ্ছে, আতঙ্ক আছে। তারপর তো আছে যারা প্রসিকিউট করবে, পুলিশ, ওখানে ফেভার আছে, ঘুষ দুর্নীতি আছে। আমি মনে করি মূলত যে কারণে বাংলাদেশে রেপটা খুব বেড়ে গেছে, আমি একটু বলতে চাচ্ছি যে কারণটা কি। ইংল্যান্ডে আমি ওখানে পড়ালেখা করছি, দীর্ঘদিন ছিলাম ফ্যামিলি নিয়ে। তো আমার ওখানে প্রায় 75% হলো সেক্স ওরিয়েন্টেড ক্রাইম। কারণ ওখানে পেটে ভাত আছে, খরচের টাকা আছে, বাসা আছে, সরকারি বাসা, নিজের বাসা অন্য তো সরকারি বাসা আছে। এখন তারা অন্য আমোদ প্রমোদ করার চিন্তা করে, ফোর্স ইউজ করে, হোয়াট এভার। আর 25% হলো আপনার ওখানে হলো আদার্স কোম্পানি বা ফাইন্যান্সিয়াল বা আদার ক্রাইমস। বাংলাদেশের পুরোটা উল্টাই, ক্রাইম স্ট্যাটিস্টিক বলে। 75% ক্রাইম বাংলাদেশে কিন্তু পভার্টি ওরিয়েন্টেড, দারিদ্রতা সংশ্লিষ্ট ক্রাইম। জি, আর 5% বলতে পারেন সেক্স ওরিয়েন্টেড ক্রাইম। এখন যারা ওয়ার্কিং পিপল, তাদের মধ্যে এগুলো কম, কিন্তু কারা এগুলোর মধ্যে যায়? যাদের ইজি মানি আসে, যারা কমিটমেন্ট কম, ফ্যামিলি কমিটমেন্ট, সোশ্যাল কমিটমেন্ট কম, তারা করে। আর যারা মনে করে, ব্যাকআপ মনে করে যে পুলিশের সঙ্গে আমার ভালো যোগাযোগ আছে। আপনি দেখেন সিলেটের ঘটনাটা, হাজবেন্ডকে আটকে রেখে ওয়াইফকে রেপ করেছে। আর ওখানে ওই এমসি কলেজে পুরো দখলটাই ছাত্রলীগের, দুই গ্রুপের মধ্যে। আবার একজন নেতা গতকাল রিলিস্টারে আসছে, সে হোস্টেল সুপারিনটেন্ডেন্টের বাসায় থাকে। এবং সরকারি দলের মধ্যে বেশি, আওয়ামী লীগের মধ্যে বেশি এটা প্রবণতা, ইজি মানি, অ্যাক্সেস মানি আছে, মনে করছে যে আমোদ প্রমোদ করতে হবে। আপনি পরশু আরেকটা ঘটনা করেছে, হিল ট্যাক্সে বাবা মাকে আটকে রেখে মেয়েকে দর্শন করেছে। মানে কত নীতি নেমে যাচ্ছে। এবং শুধু এটা তো অহরহ চলতেছে, এগ্রেসিভ ওয়েতে চলতেছে। আমাদের ধরনের সিচুয়েশনটা কি, দেশে কোটি কোটি মানুষ বেকার, উচ্চশিক্ষিত, আধা শিক্ষিত, অশিক্ষিত বেকার। এদের কোনো সোর্স অফ ইনকাম নাই। বাংলাদেশে MBA পাস করছে, ও একটা চাকরি প্রায় 10,000 টাকা বেতনে অনেকে চাকরি করছে। আর সরকারি চাকরি করলে একটা পিয়ন, যে সরকারি চাকরি যদি প্রাইভেট, দেখেন এখানে পেমেন্টও দেখেন কত ডিস্টিংশন। সরকারি চাকরি করলে একটা পিয়ন, একটা ড্রাইভার 30,000 টাকা বেতন পেয়েছে। আর বেসরকারি চাকরি করলে একটা MBA পাস করা ছিল 10,000। আমরা একজন সচিবের ড্রাইভারের দেখলাম যে অনেকগুলো বাড়ি গাড়ি অনেক আসতেছে। এখন এটা কি হলো আপনার কাছে জনাব মাহবুদ্দিন খোকন, আমি বিনয়ের সহিত আপনার কাছে আমি আরেকবার আসবো। আমি জনাব ব্যারিস্টার মনোহর সাহেব, উনি আরেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করবো, আমাদেরও প্রোগ্রাম শেষ। আমি আপনার কাছে আরেকবার আসছি। আমি ওনাকে বিদায় দেওয়ার আগে জাস্ট ওনার দুইটা কথা জানতে চাচ্ছি, যে আমরা এখন দেখছি যে কিছু উপনির্বাচন হচ্ছে, সেই উপনির্বাচনও সে একতরফা হচ্ছে। বাংলাদেশে কি আসলে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না? জনাব ব্যারিস্টার মনোহর হোসেন, তারপরে আপনি, এরপরে আপনাকে আমরা বিদায় দিয়ে দিব। আমি সরি যে আপনারা অনেক লেট করে ফেলছি, আমরা প্রোগ্রামটা শেষ করে ফেলবো। জি, আপনার মাইক শোনা যাচ্ছে না, মাইকটা আনমিউট করতে হবে প্লিজ। জি জি, খোকন ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি ভালো লেগেছে যে খোকন ভাই অনেক নিরপেক্ষতা বজায় রেখে কথা বলছেন। এবং আসলে আমরা আইনজীবীদের মধ্যে একটা ঐক্য থাকা উচিত। আমি মনে করি যে আমরা আইনের শাসনের কথা বলবো, এবং মিনিমাম যখন আমরা সুপ্রিম কোর্টে যাব, আমরা, আমাদের তো দল বড় না, আমাদের আইনের শাসন বড়, আমাদের লয়ার বড়। দল মধ্যে বিশেষে সবাই, কোন দিন যে আমরা দেখবো আওয়ামী লীগ, বিএনপি সবাই মিলে মিছিল মিটিং করছে আইনের শাসনের জন্য, এইসব বিচারগুলো যেন ঠিক মতো হয়, সেই জন্য
আমার মনে হচ্ছে এগুলি তো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি তারাও উদ্যোগ নিতে পারে। আমি মনে করি এক্সাম্পল ক্রিয়েট করার চেষ্টা করা উচিত, কারণ এইভাবে চলবে দলের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে সংঘাত আর এগুলি দ্বন্দ্ব চলতে থাকবে, কিন্তু আমাদের প্রফেশনালি ফাইট আউট করতে হবে। মনে করি আমি একটা ওনাকে, যেহেতু উনি সুপ্রিম কোর্ট আইনজীবীদের, সারা বাংলাদেশের আইনজীবীদের নেতৃত্ব দিচ্ছেন, আমি ওনাকে ওনার দৃষ্টি আকর্ষণ করলাম। আমি আগে তৃতীয় মাত্রায় বিভিন্ন সময় এই ঘটনাগুলো বলেছি। জি এটা হচ্ছে নির্বাচন অবশ্যই ডিপেন্ড করছে, কেউ দাবি করতে পারবে না কোনোটাই সুষ্ঠু, আগেও হয়েছে, এখনো হচ্ছে, কোনো সময় হয়েছে, কোনো আসনে হয়েছে, বিভিন্ন সময় 100% সুষ্ঠু নির্বাচন নিয়ে আজকে আমেরিকাতে পর্যন্ত প্রশ্ন আসতেছে। ট্রাম্প সাহেব বলতেছেন এই নির্বাচনে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে কিনা সন্দেহ, যেহেতু এটা পোস্টাল ভোটের প্রশ্ন। জি এই সবকিছু ডিপেন্ড করছে জনগণের সচেতন অংশগ্রহণ, বিরোধী দলের সক্রিয় ভূমিকা, এই মিডিয়ার ভূমিকা, সবকিছু মিলিয়েই তখন সম্ভব। আপনার সুলতান মাহমুদ মনসুরের ঘটনাই বলেন, একটা ঘটনা বলুন, উনি কি করে এত কিছুর মধ্য দিয়ে নির্বাচনে জয়ী হয়ে চলে আসছেন, একটা এক্সাম্পল। জি তো কাজেই আমার মনে হচ্ছে জনসচেতনতা দরকার। এবং না, সুলতান মোহাম্মদ মনসুর তার বিষয়টা আসলে বাংলাদেশের ইতিহাসে একটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। না, সে ভিন্ন বিষয়, জয়ী হওয়ার জন্য ধানের শীষ মার্কায় ভোট করলো ভিন্ন এক বিষয়, পার্টি থেকে, পরবর্তীতে আবার আরেক জায়গায় গেল, উনি আরেক ভিন্ন বিষয়। ইতিহাস সৃষ্টি করে ইতিহাসের আস্থা কুড়ে চলে গেছে বলে আমরা মনে করি, কারণ উনি অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ছাত্র নেতা ছিলেন। ততক্ষণ পর্যন্ত আমরা ওনাকে খুব সম্মান করতাম, কিন্তু কিন্তু উনি রাজনীতিটাকে একটা বিকলঙ্গ, একটা বিকলুষিত এবং একটা রাজনীতির মধ্যে এমন একটা অধ্যায় সৃষ্টি করছেন যেটা আসলে অনেকে এখন আর আলোচনা করতে আমি জানি উনি ঘৃণাবোধ করে। জি উনি বিতর্কিত এবং অনেক ইয়ে করেছেন, এটা ঠিক। এটাও ঠিক যে উনি যদি ওটা না করতেন তাহলে তো অবশ্যই ওনার জয়যুক্ত হওয়ার ব্যাপারটা একটা এক্সাম্পল হিসেবে থাকতো, হয়তো ভালো এক্সাম্পল হিসেবে থাকতো। কিন্তু উনি যেহেতু চেঞ্জ করে ফেলছেন, তাহলে এটা এখন অনেকে মনে করে যে উনি আগেই লিয়াজ করে কাজেই একটার সাথে একটা নো ডাউট, এটা তো যারা নেতা তারা তাদের ডিগনিটি রক্ষা, তাদের ঐতিহ্য রক্ষা, ব্যাকগ্রাউন্ড রক্ষা করা, এটা চেষ্টা করতে হবে। আমি ব্যারিস্টার মনোয়ার হোসেন, আমি আমার ছাত্র স্কুল জীবন থেকে রাজনীতি করে আসছি, আমি জেল খেটেছি, আমি আমার শুধুমাত্র মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য আমি আমার যে গৌরবময়, যে গ্লোরিয়াস, যে আমার সংগ্রামী যে ব্যাকগ্রাউন্ড, সেটা আমি কেন ত্যাগ করবো? আমি সত্য কথা আমাকে বলতে হবে। অবশ্যই সেখানে সমস্যা আছে, কিন্তু এগুলি এক সময়, টুমরো উইল ওভারকাম অল দিস থিং। সবাই যৌথভাবে কাজ করতে হবে। পার্লামেন্টে দেখেন একসময় বিএনপি যায় নাই, এখন যাচ্ছে, 2-4 জন যেটা গেছে, সেটাও তো একটা একটা তারা রোল পাচ্ছে, টাইম তো পাচ্ছে, তারা একটা ভূমিকা আছে। সেটা 2014 সালে যদি বিএনপি ভুলটা না করতো, বাংলাদেশের ইতিহাসে তো অন্যরকম হতে পারতো। তো যাই হোক, আমি বিএনপির ঘটনা মূল্যায়ন এখানে করতে আসিনি, তবে নির্বাচনে না যাওয়া এটাও একটা ভুল। তো গেলে তখন বোঝা যায় কে কোথাটা করলো। এখন জিনিসটা হচ্ছে কোনো কিছুই স্থায়ী না। বর্তমান সরকারও, মাননীয় প্রধানমন্ত্রীও জানেন, উনি নিজেও বলেছেন যে কোনো কিছু স্থায়ী না, উনি জানেন কোনো কিছু চিরস্থায়ী না, ঘটনা পরিবর্তন হবে। আজকে বিএনপি যে নেক্সটে পাওয়ারে আসবে এমন কোনো তো গ্যারান্টি নাই। সেটা নয়াদিল্লির আম পার্টির মতো, আম জনতা পার্টির মতো যে আরেকটা পার্টি আসবে না ক্ষমতায়, সেটাও বলা যাচ্ছে না। অনেক পলিটিক্স হইতে পারে, কিন্তু বিএনপি যদি বিএনপির স্ট্র্যাটেজি নিয়ে আগের মতো যদি বসে থাকে তাহলে হবে না। বিএনপি কে যুগোপযোগী করে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনাটাকে সামনে নিয়ে আসতে হবে। দেশের প্রেমের ব্যাপারে আমি বলছি, চ্যালেঞ্জ করছি না, কিন্তু যে স্বাধীনতা বিরোধীদের সাথে ঐক্য প্রশ্নটা হচ্ছে বিএনপির আর আওয়ামী লীগের গ্যাপের বিশাল একটা সমস্যা, যেখানে শান্তিপূর্ণভাবে যে এখানে ট্রানজিশন ক্ষমতার এক্সিট, অনেক কিছু সমস্যা আছে যেগুলো আমার মনে হচ্ছে আমাদের মেন্টালি এখানে স্ট্রেস করছে সব পক্ষকে। স্বাভাবিকভাবে যারা ক্ষমতা থাকে তাদের স্ট্রেস করেই। আপনাকে একটা ইয়ে থাকতে হবে, একটা নেগোশিয়েট পলিটিক্সে, নেগোসিয়েশনের কোনো লোকজন আমাদের নাই আগের মতো। আগে এক সময় নেগোসিয়েশন করার জন্য লোকজন থাকতো, ব্যক্তিত্ব থাকতো, ও সব দলগুলোকে বসিয়ে। আমার মনে হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে নেগোসিয়েট করাবে না। এখানে আওয়ামী লীগের একটা প্রি কন্ডিশন, সেটা হচ্ছে জামাত ইসলামের সাথে বিএনপির যে সম্পর্কটা, এটা মূল্যায়ন করতে, আর জামাতকে ভাবতে হবে নিজের মতো করে, নিজের কি করবেন সেটা তারা চিন্তা করবেন। কিন্তু বিএনপির সবচেয়ে বড় প্রবলেমটা হয়ে যাচ্ছে ওই জায়গাটাই। ওইটা থেকে যদি সরে আসতে পারে তাহলে আমার মনে হচ্ছে রাজনীতিতে আরো এগিয়ে যাবে। তখন বিএনপির মতো দল ক্ষমতায় আসলেও আওয়ামী লীগের কোনো ভয় থাকবেও না, চিন্তাও থাকার কথা না। কারণ এখানে সবকিছু নিয়ে ওই যে একটা প্রভাকাণ্ডা ছিল না, যে একটা ক্ষমতা যদি চেঞ্জ হয় আওয়ামী লীগের 5,000-50,000 কর্মী মারা যাবে, এগুলো কোত্থেকে আসে?
এই ভয়টা কোত্থেকে আসছে? বিএনপি কে সেটা প্রমাণ করতে হবে যে বিএনপি এই ধরনের দল না, এই ধরনের কোনো প্ল্যান নাই। শান্তিপূর্ণভাবে ক্ষমতা জি, হস্তান্তর হবে, যেই নির্বাচন জিতবে, সুষ্ঠু নির্বাচন আজকে না হোক 3 বছর পর তো হবে। জি। থ্যাংক ইউ। তা আমি জি, বিদায়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আপনাকে বিদায় দিচ্ছি। আমাদের ইচ্ছে নাই বিদায় দেওয়ার জন্য, তারপরেও বিদায় দিতে হচ্ছে। আপনার একটা অনুষ্ঠান শুরু হবে, আমরাও জাস্ট শেষ কোশ্চান রেখে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করব। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। জনাব ধন্যবাদ। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনার কাছে আমাদের দর্শকের একটা প্রশ্ন আছে। নিম্ন আদালতে 25 বছর আইন পেশায় বয়স হলে তারা হাইকোর্টে প্র্যাকটিস করতে পারবেন। বার কাউন্সিলের এই সিদ্ধান্তটি কেন বাস্তবায়ন হচ্ছে না, দয়া করে বলবেন কি? একজন অ্যাডভোকেট, এক ক্লাসের বাচ্চু, উনি আপনার কাছে এটা জানতে চেয়েছেন, এবং আপনি আগের কোশ্চেন ছিল আপনার কাছে, সেটার সাথে যুক্ত করবেন যে উপনির্বাচন যে একতরফা হচ্ছে, তাহলে বাংলাদেশে কি নিরপেক্ষ নির্বাচন হবে না? আমরা অনুষ্ঠানের ঠিক শেষ পর্যায়ে। জি, হ্যাঁ, কথা হলো যে উনি যিনি বলেছেন নিম্ন আদালতের প্রতিভূর প্র্যাকটিস হলে হাইকোর্টে পারবেন না কেন, পারবে, এটি সিদ্ধান্ত ছিল। কিন্তু আসলে আমি বর্তমানে আমি বার কাউন্সিলে নাই। আমি 6 বছর ছিলাম, 2টা নির্বাচনে আমি নির্বাচিত হয়েছি। আইন অনুযায়ী 1 বছর গ্যাপ দিতে হয়, একটা সেশন গ্যাপ দিতে হয়। আমার গ্যাপ সেশনে চলতেছে এখন। তো যেটা 2000 এর আগের গত নির্বাচন বা এর আগে নির্বাচনে আমাদের দুই পক্ষেরই 14 জন নির্বাচিত হয়, সেই দুই পক্ষের আমাদের দাবি ছিল যে প্রতি বছর প্র্যাকটিস করলে অনেক ভালো ভালো লয়ার নিম্ন আদালতে আসছে, ওদেরকে হাইকোর্ট আনার সুযোগ করে দাও, থ্রো ভাইবা তাদেরকে নিয়ে নাও। কিন্তু এটা সিদ্ধান্ত হলো, কিন্তু এটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। এখন মেজরিটি কিন্তু আওয়ামী লীগের যারা, ওনারাই মেজরিটি। হ্যাঁ, বিএনপি বোধহয় আছে এখন। সুতরাং ওনারা কেন বাস্তবায়ন করছেন না? ওনারাই বোধহয় প্রস্তুতটা ওনাদের কাছে করলে ভালো হয়, যারা বার কাউন্সিল আছেন তারা এভাবে কোনো কথা বলছেন না। বার কাউন্সিল তো তাই না, পরীক্ষা নিচ্ছে না, আছে কয়েক বছর। আইন অনুযায়ী 6 মাসের মধ্যে একটা পরীক্ষা নেওয়া উচিত, 1 বছরের মধ্যে তো নিতে পারছে না। আগে 2 বছর 2.5 বছর পরীক্ষা নিতে পারছে না। অনেক ছেলে মেয়ে কিন্তু অনেক কষ্ট পাচ্ছে, তাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, স্পিড নষ্ট হয়ে যাচ্ছে। এই উত্তর। আর সেকেন্ডলি যেটা বলতে চাচ্ছি, আমরা যেটা উনি বললেন যে আওয়ামী লীগ এবং বিএনপি, আমার কাছে মনে হয় যেটা যারা যেটা নিয়ে বিতর্ক আনে আওয়ামী লীগ, এটা বিতর্ক নিয়ে বিষয়বস্তু হতে পারে না। পাকিস্তান আমলে আন্দোলন সংগ্রামের সকল নেতৃত্ব আওয়ামী লীগ দিয়েছিল, এমনকি স্বাধীনতা সংগ্রামও আওয়ামী লীগ নেতৃত্বে শুরু হয়েছে। তারপর চূড়ান্ত পর্যায়ে আসার পর এই দেশ কি স্বাধীন কি হবে? যুদ্ধের মাধ্যমে হবে নাকি মহাত্মা গান্ধীর শান্তি প্রক্রিয়ার মাধ্যমে হবে? ওই সময় একটা অনিশ্চয়তার মধ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কালুগার ব্যারাকান্ত থেকে ঘোষণা করেছেন। স্বাধীনতা ঘোষণা করার পরেই কিন্তু মূলত প্রতিরোধ শুরু হলো, সশস্ত্র প্রতিরোধ কিন্তু প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণার পরে শুরু হয়েছে। তো আমার মনে হয় এটা কোনো ইয়ে নেই, এবং তার বীরত্বপূর্ণ কাজের জন্যই স্বাধীনতার পরবর্তীতে তাকে বীরুত্তম খেতাব দেওয়া হয়েছিল এবং এই অবদানের জন্য। তো আমার মনে হয় যে এটা আওয়ামী লীগেই বারবার যার যার অবস্থান ইতিহাস তার কাছে আছে, দুজনের সদ্য ব্যক্তিত্ব। এবং আজকে কিন্তু আওয়ামী লীগ কিন্তু কি কারণে জানে তার টেনে নিয়ে আসে জিয়া রহমানের কাছে, সেটা আমরা বুঝি না। দুই হলো যে আপনার বলছে যে দর্শন কেন বা আরম আইন শৃঙ্খলা অবনতি কেন হচ্ছে, মূলত হলো যে সময় সন্ত্রাসী আর পুলিশ ফ্রেন্ড হয়ে যায়, বন্ধু হয়ে যায়, সে সময় এরম হইতেই পারে। যেমন ধরুন 2বার জাতীয়ভাবে তারা বন্ধু হয়েছে। 2014 সালে জানেন ভোট কেন্দ্র দখল করেছে পুলিশের সহায়তায়। হ্যাঁ, পুলিশ এবং সন্ত্রাসী একত্রে কাজ করছে ভোট কেন্দ্র দখল করার জন্য 14 সালের নির্বাচনে। দ্বিতীয়বার সরকার এই পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহার করেছে। দেশের সরকার বিরোধী লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য, তারা গায়ে মামলা দেওয়ার জন্য পুলিশকে ব্যবহার করে, রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে যেভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করবেন, তারা তো একটু বেপরোয়া হবে, মনে করে সরকার তো আমাকে ব্যাকআপ করছি, তারা অপরাধ করবে। এবং তারা আজকে যেটা হলো 18 সালে আবার কিন্তু পুলিশ এবং সন্ত্রাসীরা যৌথভাবে সারা বাংলাদেশ ভোট কেন্দ্র রাতেবেলা দখল করেছে। এতে গিয়ে কিন্তু তারা ফ্রেন্ডলি হয়ে গেছে। দেখেন আপনার 14 সালের পর থেকেই, আমি বলবো 14 সালের পর থেকে বেশি হয়েছে। আগেও ছিল যে থানা গোনা, সন্ধ্যার পরে বাংলাদেশের থানা গোনা, পুলিশ স্টেশন গোনা, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ নেতারা সবসময় আড্ডা মারে এখানে। আওয়ামী লীগ তাদের একটা ক্লাব হয়ে গেছে থানা গোনা। এখন যারা
এক্সেস টাকা আছে বা অবৈধ টাকা ইনকাম করছে, আবার বা আসছে, তার মধ্যে আবার পুলিশের সঙ্গে যোগাযোগ, তারা অপরাধ নিয়ন্ত্রণ করবে, তাদের সঙ্গে ফ্রেন্ডশিপ থানাগোনা ক্লাবের মতো হয়ে গেছে। আমি একটু বিনয়ের সহিত যুক্ত করি, একজন দর্শক ভিফি আব্দুর রাজ্জাক, মাহবুবউদ্দিন খোকন ভাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। ভাইয়ের কাছে প্রশ্ন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যে নোংরা রাজনীতি হচ্ছে, এর জন্য কি করণীয় আমাদের? জি, এটা আমি বলছি। এতে গিয়ে ধরেন এই সন্ত্রাসীরা তারা কিন্তু প্রশ্রয় পাচ্ছে, এবং তারা কিন্তু পুলিশের প্রভাবে, পুলিশের সঙ্গে ফ্রেন্ডশিপ আর অবৈধ টাকা, অবৈধ অস্ত্র, এসব কারণে পুলিশ তাদেরকে ইয়ে করছে না, কোনো হেরাস করছে না। তারা মনে করে এই অপরাধ করলেও কোনো অসুবিধা হয় না। দেখেন আজকে সম্প্রতি বা প্রায় এই সরকারের আমলে বেশিরভাগ কিন্তু এই রেপ কেসে কিন্তু আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা জড়িত। আর সরকার কি করছে, যে সময় তারা পত্রপুটে চলে আসতেছে, আসার পরে তখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে যুবলীগ, ছাত্রলীগ বা আওয়ামী লীগের ওই নেতাকে বহিষ্কার করছে দল থেকে, আর তাকে গ্রেপ্তার করছে। এবার গ্রেপ্তার করলে হবে না, পলিসি হ্যাভ টু বি চেঞ্জ। এখানে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করে, রাষ্ট্র যদি রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করে, রাষ্ট্র যদি পুলিশকে দিয়ে যদি কোথাও যদি নির্বাচনে সন্ত্রাস করে, সে পুলিশ সরকারের কথা শুনবে? মোটে শুনবে না। যেমন ধরেন প্রধানমন্ত্রীর কথা শুনে না তো। প্রধানমন্ত্রী এই যে করোনাকালীন সময় বলছে যে গরিব মানুষের জন্য 10 টাকা চাল দিছে, বলছে যে 2,500 টাকা করেছে গরিব যুবকদের জন্য। দেখা গেলো যে, এবং উনি হুঁশিয়ারি চূড়ান্ত করছেন যে এইটা যদি, এই টাকা, এই চাউলের কেউ দুর্নীতি করে বরদাস্ত করা হবে না। দেখেন 17 গ্রেপ্তার হয়েছে, এবং আওয়ামী লীগ নেতা কর্মী কিন্তু এরা কিন্তু প্রধানমন্ত্রীর কথা বরদাস্ত করছে না। এটা বেসামাল হয়ে গেছে সরকার। এবং এর জন্য কি দায়ী কে? শুধু তাই না, আপনি জানেন, এটা তো করছেই, শুধু তাই না, সারা পৃথিবীতে করোনাকালীন সময় লকডাউনের সময়, হ্যাঁ, যে সময় লকডাউন করে দেওয়া হয়েছে, সে সময় সবাই মানবিক হয়েছে, সরকার, রাষ্ট্র মানবিক হয়েছে, ব্যক্তি মানবিক হয়েছে, ব্যক্তি সাহায্য করেছে। আমাদের বাংলাদেশে কিন্তু গরিব মানুষকে, সাধারণত যারা অবস্থাপন্ন, তারা যারা খেতে পাচ্ছে না, ওদের সাহায্য করেছে, রাজনৈতিক কর্মীরা তারা সাহায্য করেছে। দেখেন আমাদের সাহায্যটা সারা পৃথিবীতে দলের নেতা কর্মীরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিএনপি রাজনৈতিক কর্মীরা সাহায্য করে। আমার নির্বাচন এলাকায় চাটকেল সোনামৃত মানে কোটি টাকা আসছে, শুধু সোনামুড়িতে 7 ইউনিয়ন 1 পৌরসভাতে 1,10 লক্ষ টাকা বিদেশে এবং দেশে যারা আছে তারা করোনাকালীন সাহায্য করেছে। 7টা ইউনিয়ন অবদান করে 22,000 দেশের লোক খাওয়াইছি আমরা, শুধু সোনামুড়িতে। চাটকিলের কয়েক হাজার লোকের খাওয়াইছি আমরা, খাওয়ার ব্যবস্থা করছি, সামান্য তার পাশে দাঁড়ানো আর গাড়িছি। কিন্তু দেখেন মানুষের দুর্দশার সময় আওয়ামী লীগের যারা খুব কাছের লোক, তারা কিন্তু ব্যবসা বাণিজ্যের সুযোগ নিচ্ছে। কেউ চাল চুরি করছে, 10 টাকা চাল চুরি করছে, কেউ 2,500 টাকার ওইটা চুরি করছে। আবার ওই যে রিজেন হাসপাতালের ওরা সাহেবরা বুয়া জাল করোনা সার্টিফিকেট দিচ্ছে। ডাক্তার সাব্বিনা, সেও সরকারের লোক জড়িত ছিল, সরকারি নেতাগুলো জড়িত ছিল, সেও জাল সার্টিফিকেট। পৃথিবীর কোথাও নাই এই করোনার সময় জাল সার্টিফিকেট দিচ্ছে, কোথাও আপনি খুঁজে পাবেন না, একমাত্র বাংলাদেশ ছাড়া। এটাকে কি করছে সরকার? ওদেরকে ধরছে। নো, ইটস এ সিস্টেম। এর কারণ কি জানেন? সরকারের কোনো জবাবদিহিতা নাই। জনগণের, সরকার যদি মনে করতো, কেন ডেমোক্রেসিটা কেন, জব যে থাকলে আবার ভোটের জন্য যেতে হবে, জনগণ ভোট দেবে না খারাপ কাজ করলে। 5 বছর আপনি রাজনীতি করবেন, ইলেকশন আসলে সরকার সরকারের লোক দখল করে ফেলবে। অর্থাৎ আপনি 1 বছর পড়ালেখা করবেন, পরীক্ষার সময় পরীক্ষা হবে না, পড়ালেখার কি দাম, জনসমর্থনের কি দাম? এটার ডেমোক্রেসিও নাই, জবাবদিহিতা নেই। সরকার আজকে আজকে কিন্তু এই সরকার কি আইন শৃঙ্খলা বাহিনীর ভোটে নির্বাচিত সরকার, রাতের বেলা ভোট নিচ্ছে। জনগণ গত নির্বাচিত সরকার হলে জব যদি থাকতো, তাহলে কিন্তু একটার পর একটা ঘটনা ঘটতো না। একটা ঘটনা ঘটলে আরেকটাতে এটা ঘটনা ঘটছে, আগেরটা ভুলে যাচ্ছে, এইসব হতো না। আমার মনে হয় এখন কি বাংলাদেশে কি আসলে কোনো নির্বাচন হবে না, সুষ্ঠু নির্বাচন কি হবে না? আমি এর মধ্যে আরেকটা, একজন দর্শকের মতামত, উনিও আক্ষেপ করেছেন যে আমার স্বপ্ন ছিল, অ্যাডভোকেট এমডি ইসমাইল হোসেন, আমার স্বপ্ন ছিল হাইকোর্টের উকিল হব, কিন্তু বার কাউন্সিলের কারণে এখন এনরোলড হতে পারিনি। আশা করি আপনার হাতে যখন দায়িত্ব আসবে আপনি এই বিষয়টা দেখবেন, যেহেতু আপনি আইন অঙ্গনের একজন নক্ষত্র, আমরা বলবো আইন অঙ্গনের একজন অভিভাবক। আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আমি
ঠিক আপনার কাছে এখন শেষ পর্যায়ে জানতে চাচ্ছি যে বাংলাদেশে কি আসলে সুষ্ঠু নির্বাচন হবে না? উপনির্বাচন গুলাও যেহেতু একতরফা হচ্ছে, তাহলে কি সুষ্ঠু নির্বাচন হবে না? এটা বলে আমি প্রোগ্রামটা শেষ করতে চাচ্ছি। বারকসের যে ভদ্রলোক বলছেন, আমি তার উদ্দেশ্যে বলতে চাই, আগের বছর মে মাসে বারকসের নতুন নির্বাচন। আমার মনে হয় বার কাউন্সিলকে একটি ইন্ডিপেন্ডেন্ট বডি, স্বাধীন বডি হিসাবে স্মুথলি কাজ করার ব্যবস্থা করতে হবে, এবং নির্বাচিত ওদেরকে করবেন যারা আসলে কমিটমেন্ট আছে। আপনারা তো সারা দেশে যারা আইনজীবীরা আছে তারা জানেন বার কাউন্সিল নিয়ে কি হচ্ছে, আগে অতীত কিরকম ছিল, এখন কিরকম হচ্ছে, পরীক্ষা হচ্ছে না। আপনি এগুলো তো নাই। এই নানি কেস আমার মনে হয় যে আইনজীবীরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবে যারা দায়িত্ব অবহেলা করছে। এখন যেটা হলো যে নির্বাচন, জানেন ওই যে আমাদের আমার বন্ধু বললেন যে ব্যারিস্টার সাহেব মনোহর সাহেব বললেন যে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। সরকারের মদতেই তো নির্বাচন হচ্ছে না। সরকারের মদতে আইন শৃঙ্খলা বাহিনী, টিএন ও ডিসি এরা, পুলিশ, তা আইন শৃঙ্খলা বাহিনী এরা আওয়ামী লীগের সন্ত্রাসী ভোট কেন্দ্র দখল করছে। কই ইলেকশন কমিশন ব্যবস্থা নিয়েছে যাদের বিরুদ্ধে? ডিসির বিরুদ্ধে, টিএনের বিরুদ্ধে, ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না কেন? নিলে হয়তো বা তার সাহস নাই। প্রধান নির্বাচন কমিশনার উনি হলেন চিকেন হার্ট। উনি কেন যে উনি এই পটে ধরে আসছেন আল্লাহ তাআলা জানে। তবে উনার এটা ঠিক না। দায়িত্ব না পালন করতে ছেড়ে দেন, চলে যান আপনি যেখানে যাওয়ার। আপনি পাকিস্তান যাবেন না, ইন্ডিয়া যাবেন না, লন্ডন যাবেন, সেটা জান গিয়া। মানুষকে বাংলাদেশের ভোটাধিকার বলতে কিছু নাই। এবং সামনে আপনি উপনির্বাচন পাচ্ছেন না, আপনার কিভাবে দায়িত্ব দেওয়া যায়? সামনে পৌরসভা নির্বাচন আর ইউনিয়ন কাউন্সিল নির্বাচন। আপনারা ব্যর্থ। প্লিজ লিভ দ্য চেয়ার, গেট লস্ট। ধন্যবাদ আপনাকে। আমি বলতে চাই নির্বাচন আমাদের নির্বাচন আমাদের বিচারীরা স্বাধীন করে দিতে হবে। আর দেশ একটা দিকে চলতে পারে না। আপনার আমাদের সম্পদ আছে, জনসম্পদ, জনগণ। এই জনগণ আমরা এক্সপোর্ট করতেছি। হ্যাঁ, কটা দেশ, 7-8-6-7টা দেশ মানুষকে এক্সপোর্ট করতেছে। আমরা আমাদের লোকের কাজে লাগাতে পারি এবং কাজে লাগে দেশের শিল্প স্থাপন করতে পারি। এখন আমরা কিন্তু ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি করতে হবে দেশে, কিন্তু এটা ন্যাশনালিটিতে করতে হবে। যারা অন্য দেশে নির্ভরশীল, অন্যদেরকে আর্থিক সুবিধা দিতে চায়, বাণিজ্য সুবিধা দিতে চায়, তাদেরকে দেশে ইন্ডাস্ট্রি করতে দেবে? সুতরাং আমি মনে করি সচেতন মানুষ যারা সচেতন, কি রাজনীতি করেন আপনি, ইট ডাজন্ট ম্যাটার। আপনি একটা সিভিল সোসাইটির মানুষ হিসাবে, সচেতন মানুষ হিসাবে আসুন, সবাই সমগ্র জাতীয় ঐক্যবদ্ধ হওয়া উচিত যে ভোটাধিকারের জন্য এবং বিচার বিভাগ স্বাধীনতার জন্য এবং আইনের শাসনের জন্য। বিচারহীনতার জন্য কিন্তু রেপ সহ আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে। এবং আমার বিচার বিভাগ সরকার নিয়ন্ত্রণ করতে চায়, পুলিশ নিয়ন্ত্রণ করে, মানুষ বিচার পাবে কোথায়? যে ভদ্র মহিলা বলছে আল্লাহর কাছে বিচার দেওয়া রূপে নেই। বাংলাদেশের অবস্থায় কোনো ইকোনমিক সিস্টেম নাই। উনি বলছেন সমাজতন্ত্রের কথা। আমাদের কি সিস্টেম আছে বলেন? হয়তো সমাজতন্ত্র, নতুন পুঁজিবাদী ব্যবস্থা কিছুই না। আমাদের দেশ হলো ইকোনমিক সিস্টেম, লুটপাটের ইকোনমিক সিস্টেম। দেখেন সব টাকা চলে যাচ্ছে বাংলাদেশ যে ব্যবসায়ীরা টাকা ইনকাম করতেছে, এক্সপোর্ট করতেছে গার্মেন্টস, সেখানেও টাকা রেখে দিচ্ছে। ইম্পোর্ট করতেছে ব্যাক টু ব্যাক এলসিতে, সেখানেও টাকা পাঠিয়ে দিচ্ছে। বিদেশে চলে যাচ্ছে, বিদেশে ইনভেস্টমেন্ট করতেছে, মালয়েশিয়া বাড়ি করতেছে, সেখানেও করতেছে, কানাডায় সেটেল করতেছে বড় বড় নেতারা। আর এখন তো ডলার পাউন্ড লাগে না। 1000 টাকা নোট এখন বিদেশে 500-1000 টাকা নোট আপনি কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন দুবাইতে বা বিভিন্ন টাকাতে এক্সচেঞ্জ করতে পারেন। নগদ টাকা চলে যাচ্ছে দেশ থেকে, ব্যাংক খালি হয়ে যাচ্ছে, অর্থনীতি খালি হচ্ছে। এখন সরকার বলতেছে যে রিজার্ভ বাড়ছে। কেন বাড়ছে? প্রায় 1.5 লক্ষ লোকের চাকরি চলে গেছে করোনার সময়, ওরা সমগ্র সম্পদ দিয়ে চলে আসে দেশে, এটা একটা কারণ। 12 লক্ষ রোহিঙ্গার জন্য টাকা আসতেছে, বিদেশি ফরেন কারেন্সি আসতেছে। ইউরোপীয় ইউনিয়ন দিচ্ছে, আমেরিকানরা দিচ্ছে তাদের রাজনৈতিক উদ্দেশ্যে। আর কিছু মিডল ইস্টের কটা দেশে হয়তো আমেরিকা বলে দিলে তারা দিচ্ছে। ওটা এখন আসছে মাত্র বাংলার ব্যাংকে যেন ফরেন কারেন্সি পাঠতেছে। এটা কোনো ক্রেডিট নেই। তার রেমিটেন্স শ্রমিকরা শ্রম দেয়। বাংলাদেশের মেয়েরা কাজের বুয়া, ফিলিপাইনের মতো দেশে এখন কাজের বুয়া পাঠায় না সৌদি আরবে। এ তো মেয়েরা অপমানিত হয়। বাংলাদেশ সরকার মুসলমান কান্ট্রি না কি বলে, হ্যাঁ, সৌদি আরবে কাজের বুয়া পাঠাইছে এবং পড়ায় পত্রিকা আসছে, নির্যাতিত হয়েছে। পাঠান কেন আপনারা? আর আমাদের এত কোটি মানুষ সমশক্তির আপনি যদি বেকার রেখে, 5-6 কোটি মহিলা আছে, তাদের কোনো কাজের ব্যবস্থা নাই। আপনার পুরুষ আছে, কাজের ব্যবস্থা নেই। তো যে দেশে যাতে বেকার থাকবে,
সেদিকে তো ক্রাইম বাড়বেই। এই জন্য আমার কথা মনে হয় আমাদের ইকোনমিক সিস্টেমটাই আমাদের গেলে সাধারণ কনস্টিটিউশনে বলা হয় কল্যাণমূলক কাণ্ড। কার কল্যাণ? চোরদের কল্যাণের জন্য, সাহেবদের কল্যাণের জন্য, জেকে সাহেবের কল্যাণের জন্য রাষ্ট্র। এবং সব কিন্তু সবসময় হয়েছে, কিন্তু আওয়ামী লীগ সময় অ্যাগ্রেসিভ হইতে এরা টাকা বানিয়েছে, টাকা বানাচ্ছে, টেন্ডার নেই সব জায়গাতে, যত বড় প্রজেক্ট তত বড় দুর্নীতি। এখন কি তারা কিন্তু বিচারের আওতার বাইরে। আমাদের দুদকের ক্ষমতা নাই এসব বড় বড় চোরদেরকে ধরা। দুই জন্য ধরলে প্রধানমন্ত্রী যাদেরকে ইঙ্গিত করে শুধু তাদেরকে ধরে, তার বাইরে দেওয়ার ক্ষমতা নেই। আজ টেন্ডার হয় না, জানেন, নেগোসিয়েশনে সব চলে, কোটি কোটি টাকা আত্মসাৎ করে দিচ্ছে। এইভাবে দেশ চলতে পারে না। অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। অ্যাকাউন্টেবিলিটি আনতে হলে তাহলে অবশ্যই নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া কোনো অ্যাকাউন্টেবিলিটি আসবে না। পার্লামেন্ট বলেন, পার্লামেন্ট ভেঙে দেওয়া উচিত। এই পার্লামেন্ট দিয়ে জনগণের প্রতিনিধিত্ব করে না। এবং নতুন নির্বাচন দেওয়া উচিত, এবং সেখানে সুষ্ঠু নির্বাচন নিশ্চয় দেওয়া উচিত। স্থানীয় সরকার নির্বাচন কমিশন যাদের কাছে ওয়াদা করা উচিত, যে কোনো মূল্যে তারা সুষ্ঠু নির্বাচন করবে। ইউনিয়ন কাউন্সিল, পৌরসভা বা সিটি কর্পোরেশনে মাননীয় প্রধানমন্ত্রীরও জাতিকে আশ্বাস দেওয়া উচিত যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করবে। না হলে কিন্তু ততই বইস যে এরকমই থাকবে দেশ, আরো ডেরিভেট করবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অনেক সময় দিয়েছেন, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন বা যুক্ত হবেন বা যুক্ত ছিলেন, আমাদের আজকে দুজন অতিথি অত্যন্ত সজ্জন ব্যক্তি, জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং লন্ডন প্রবাসী আওয়ামী ঘরানার ব্যারিস্টার জনাব মনোয়ার হোসেন আমাদের সাথে যুক্ত ছিলেন। ওনারা দুজনেই একটা বিষয়ে একমত যে দেশে সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত। দেশে ইন্ডিমিনিটি অ্যাক্টের ব্যাপারে ওনারা একমত ছিলেন যে এইটা আসলে জিয়াউর রহমান এটার সাথে সম্পৃক্ত ছিলেন না, এবং দুজনেই একমত যাতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার এবং বাংলাদেশের স্বাধীনতার সংগঠক হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতার ঘোষক হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুইজনকে আমাদের সম্মান করা উচিত। আমরা এইসব প্রেক্ষাপট আপনাদের কাছে তুলতে পেরেছি। আশা করি আপনারা অনেক ইতিহাস জানতে পেরেছেন এইসব বিজ্ঞজনের কাছে। আমরা যারা আপনারা আমাদের অনুষ্ঠান পরবর্তীতে দেখতে চান, কবির আহমেদ বাহার ফেসবুক প্রোফাইল, KBTV ফেসবুক পেজ, KBTV লন্ডন ইউটিউব চ্যানেল এবং কবির আহমেদ বাহার টুইটার প্রোফাইলে আপনারা এই অনুষ্ঠানটি আবার দেখতে পাবেন। আপনাদের সবাইকে সাদর ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আশা করি আমাদের পরবর্তী টকশো গুলো আপনারা দেখবেন। টকশো দ্য মিরর থেকে আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ সবাইকে।